আসসালামু আলাইকুম। তো আমরা আজকে পঞ্চম সেশন শুরু করতেছি আমাদের ডিজিটাল লিটারেসি সেশনের। আজকে আমাদের মূল টার্গেট থাকবে বিভিন্ন টুলস, টেকনোলজি বা বিভিন্ন ধরনের সফটওয়্যার, প্রোগ্রাম বা অ্যাপস সম্পর্কে জানা বা চেনা। তো অ্যাকচুয়ালি আমাদের এই ক্যাটাগরিটা কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত হচ্ছে আমরা দেখব যে আমাদের ডে টু ডে লাইফে বা আমাদের পড়াশোনার জন্য বা কখনো কখনো কিছু কাজে, জবের পারপাসে কিছু বেসিক সফটওয়্যার বা কিছু প্রোগ্রাম, অ্যাপস, মোবাইল অ্যাপস হতে পারে, কম্পিউটার অ্যাপস হতে পারে, বা কিছু অনলাইন টুলস, তাছাড়া এমন কিছু টেকনোলজি যেমন হয়তো প্রোগ্রামিং হতে পারে, বা এটা আপনারা ডে টু ডে লাইফে ইউজ করেন বা আপনারা দেখছেন হয়তো বা ওটা প্রপারলি নাম জানেন না, এই ধরনের সফটওয়্যার গুলো আমরা চিনবো। তো এটা অনেকটা ব্রড একটা জিনিস। তো আমাদের কাজ হচ্ছে আজকে মূলত পরিচিত হওয়া, সেগুলোর নাম কি, সেগুলো কিভাবে কাজ করে, এবং অ্যাকচুয়ালি সেগুলিতে বেসিক ফিচার কি কি থাকে সেগুলো। এবং এই সফটওয়্যার গুলো আসলে মূলত ডাউনলোড করে আপনি কাজ করবেন, কখনো কিনতে হয়, ডাউনলোডের সুবিধা, কেনার সুবিধা, এবং কেন আপনি ডাউনলোড করে কাজ করবেন, কিনবেন, অথবা পাইরেসি সফটওয়্যার গুলি কেন ইউজ করবেন না, বা কেন কোন কোন ক্ষেত্রে করতে পারেন, এই বিষয়গুলি নিয়ে আমরা একটা বেসিক আইডিয়া দিই। তো আমাদের আজকের অবজেক্টিভ এটা, যে আমরা যখন কম্পিউটারটা কিনি, তখন কিন্তু আমাদের উইন্ডোজ, মানে আমরা যদি একদম ফ্রেশ কম্পিউটার কিনি তাহলে আমরা কিন্তু সাধারণত ল্যাপটপ ছাড়া আমাদের কোনো পিসি গুলিতে উইন্ডোজ অরিজিনালটা দেওয়া থাকে না, বা আমরা যে সকল সফটওয়্যার গুলি চালাই সেগুলোর অরিজিনাল সফটওয়্যারটা, মানে যেটা পেইড ভার্সন, সেই সফটওয়্যারটা দেওয়া থাকে না। যেটা হয় যে আপনাকে একটা পাইরেটেড অথবা ক্র্যাকড একটা সফটওয়্যার ভার্সন ইনস্টল দিয়ে দেওয়া হয়। যেমন এমএস অফিস, বা হচ্ছে আপনি হয়তো ফটোশপ ইউজ করতে পারেন, বা হয়তো বা হতে পারে যে এমন কোনো সফটওয়্যার যেটা দিয়ে আপনি লেখালেখির কাজ করেন, ডিজাইনের কাজ করেন, গ্রাফিক্স এর কাজ করেন। এই ধরনের সফটওয়্যার গুলো সাধারণত পেইড হয়, কিন্তু ফ্রি আপনি ইউজ করতেছেন কিভাবে? হয়তো বা কম্পিউটারে যে আপনাকে সেট আপ করে দিচ্ছে সে কোনো জায়গা থেকে পাইরেটেড, এটা আসলে মূলত চুরি করে আনা একটা কপি, যেটা ক্র্যাক করা থাকে, মানে কোনো একটা ভাইরাস বা সামথিং একটা সফটওয়্যারের মাধ্যমে ক্র্যাক করে এই সফটওয়্যারটা আর কোনো টাকা পয়সা চায় না, বা এটার কোনো পাইরেসি ইস্যু থাকে, এরকম এক ধরনের সিস্টেম করে আপনাকে চালাইতে দেয়। তো আপনি ওইটাই মূলত চালান কম্পিউটারে। তো দেখেন, আমরা অ্যাজ ইউজুয়াল যে পিসি গুলি চালাই, যেমন আমি আমার যদি পিসিটার কথা বলি, আহ, এই পিসিটা মূলত হচ্ছে আপনার উইন্ডোজ। এবং আমি যদি উইন্ডোজের প্রপার ইনফরমেশনটা দেখতে চাই, যেমন সিস্টেমটা, যে আসলে উইন্ডোজটা কিসের, তো আপনি উইন্ডোজের অ্যাবাউটে গেলে মানে আপনি বুঝতে পারবেন যে উইন্ডোজের ভার্সন কত, বা আপনার এই কম্পিউটারের কি অবস্থা সেটা। যেমন এটা উইন্ডোজ 10 প্রো, এবং এটা কত বিল্ড হয়েছে, এই বিষয়গুলো ইনফরমেশন পাবেন। এবং এটা একটা অরিজিনাল উইন্ডোজ ভার্সন। তো এই জায়গাটা অনেক সময় হয় কি আপনারা ক্র্যাক ইউজ করেন। আবার একই সাথে ধরেন আপনি যখন কোন একটা লেখালেখির জন্য এমএস ওয়ার্ড ওপেন করেন, তখন সেখানেও আপনি দেখবেন যে আপনার ক্র্যাক করা ভার্সন গুলি সাধারণত আপনারা চালান, যদি এটা অরিজিনাল ভার্সন। তো বিষয়টা হচ্ছে যে এই জিনিসগুলো কি সেটা সম্পর্কে একটা আইডিয়া নিব। তো শুরুতে আমরা দেখব যে এই যে আমাদের কম্পিউটার যে চলে, সেটার একটা প্রাণ, মানে হার্ডওয়্যার তো একটা আপনি টাচ করেন, এবং সেটা হয়তো বা পেরিফেরালের মতো কানেক্ট করে আপনি বিভিন্ন জায়গায় যন্ত্রাংশ অ্যাড করে করে একটা পুরো সিস্টেম তৈরি করছেন, পুরো কম্পিউটারটা, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখছি যে কি কি হার্ডওয়্যার কম্পিউটার ইউজ করা হয়। কিন্তু সমস্যা হচ্ছে মোবাইল ইউজ করেন বা কম্পিউটার যেটা ইউজ করেন না কেন, সেটার একটা প্রাণ তৈরি করতে হবে, যে আপনি ওটাকে যেন একটা প্রাণবন্ত করে দেখায়, ভিজুয়াল রিপ্রেজেন্টেশন করে, যেটা আপনি টাচ করতে পারবেন না, পুরোটা হচ্ছে ভার্চুয়াল। এই জিনিসটাকে মূলত বলা হয় সফটওয়্যার। এবং এই সফটওয়্যারকে আরো অনেকগুলি নাম দেওয়া হয়েছে, যেমন অ্যাপ বলে, যেটা আপনার মোবাইল ইউজ করেন অ্যাপ, বা এটা আরেকটা ছোট ভার্সন হচ্ছে প্রোগ্রাম। তো এই সফটওয়্যার মূলত দুই রকমের, একটা হচ্ছে পুরো কম্পিউটারকে অপারেট করে চালায়, এটাকে বলা অপারেটিং সিস্টেম, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে অপারেটিং সিস্টেমের বাইরে, মানে অপারেটিং সিস্টেমের মধ্যে আপনি যখন কোনো ছোট ছোট কাজ করেন, যে কাজগুলি করাটা সহজ করার জন্য আপনাকে বিভিন্ন ধরনের টুলস হিসেবে ইউজ করতে হয়, এটাকে বলা সফটওয়্যার। যেমন ক্যালকুলেটর, এটা একটা সফটওয়্যার। তো ওএস বা অপারেটিং সিস্টেম যেটা আমরা যদি ধরি, অপারেটিং সিস্টেম, এটা সম্পর্কে একটু আগে বুঝি যে জিনিসটা কি। অপারেটিং সিস্টেম আসলে
আর কিছুই না, এমন একটা বেস সফটওয়্যার, যে সফটওয়্যারটা আপনার কম্পিউটারের মনিটর, বিভিন্ন ধরনের হার্ডওয়্যার, প্রিন্টার, হার্ড ডিস্ক, র্যাম, কিবোর্ড, মাউস সব কিছুর সাথে সে এমন ভাবে মিশে যায় যে সবগুলোকে সে চালাইতে পারে। আমি খুব টেকনিক্যাল কথা বলতেছি না, আমি খুব বেসিক কথা বলবো, এখানে অনেক নন টেকনিক্যাল পার্সনরা হয়তো বা কথাগুলি শুনবে। তো আমাদেরকে আগে বুঝতে হবে যে এই অপারেটিং সিস্টেমটা মূলত হচ্ছে কি সরাসরি হার্ডওয়্যারের সাথে কমিউনিকেট করে। যেমন আপনার মাদারবোর্ড কিভাবে চলবে অপারেটিং সিস্টেমে, সেই জিনিসটা হয়তো বা বলা থাকে, এবং সেই জিনিস সে ইন্টারাক্ট করে 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 কাজটা করে। এখন অপারেটিং সিস্টেম অনেক রকম হইতে পারে, যেমন আমরা কিন্তু খুব রিনোন কয়েকটা অপারেটিং সিস্টেম জানি। এর ভিতরে আহ, তিনটা রিনোন অপারেটিং সিস্টেমের একটা হচ্ছে উইন্ডোজ, যেটা আমরা রেগুলার চালাই। আমরা একটা লিস্ট দেখি খুব বিখ্যাত অপারেটিং সিস্টেমের। একটা হচ্ছে উইন্ডোজ, যেটা আমরা এখন চালাচ্ছি, এখন বর্তমানে উইন্ডোজ এর ভার্সন আপনার 11 চালাচ্ছেন। সেকেন্ড হচ্ছে আইওএস বা ম্যাক ওএস। আইওএসটা আমরা চালাই হচ্ছে মোবাইলে, ম্যাক ওএস হচ্ছে আপনার পিসিতে, যে পিসিটা ম্যাক কম্পিউটারে চালায়। আরেকটা অপারেটিং সিস্টেম আমরা হচ্ছে হচ্ছে রিনোন অ্যান্ড্রয়েড। এরপরে আপনারা বিউটি ইউনিভার্সিটিতে আসলে দেখবেন এখানে উবুন্টু আছে, উবুন্টু একটা অপারেটিং সিস্টেম, লিনাক্স একটা অপারেটিং সিস্টেম। এইভাবে আপনি অনেকগুলো অপারেটিং সিস্টেম পাবেন, কিন্তু এগুলো হচ্ছে মেজর অপারেটিং সিস্টেম, যেগুলোতে আপনি যে কোনো একটা পিসি সেট আপ দিয়ে ওই বেজে চালাইতে পারবেন। তো আমরা উইন্ডোজ সম্পর্কে একটা সেশনে ইন ডিটেলস দেখব। তো অপারেটিং সিস্টেমের একটা বিষয় হচ্ছে কি, যে আপনি একটা অপারেটিং সিস্টেমে যে সফটওয়্যার চালাবেন, কখনো কখনো ওই সফটওয়্যারটা আরেকটা অপারেটিং সিস্টেমে নাও চলতে পারে, মানে দুইটা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম। তো আপনি উইন্ডোজে যে সফটওয়্যারটা চালাচ্ছেন, সেই সফটওয়্যারটা যদি আপনি হুবহু নিয়ে ম্যাকে ইনস্টল দেওয়ার চেষ্টা করেন, এটা চলবে না, এটা হয়তো বা অন্য ভার্সনে আপনার অন্য একটা মেথডে চালাইতে হবে। তো এই হচ্ছে অপারেটিং সিস্টেমের একটা ওয়ে। কিন্তু অপারেটিং সিস্টেমটা শুধুমাত্র কম্পিউটারটাকে চালায়। কিভাবে চালায়? যেমন আপনি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে দেখেন যে এটা একটা অপারেটিং সিস্টেমের পার্ট, যে সে দেখে যে ডিভাইসের বর্তমান অবস্থা কি, কত গিগাহার্টজ প্রসেসর, এই জিনিসগুলি সে বের করে ফেলে। কন্ট্রোল করার সে সিস্টেম দেয়, ডিসপ্লে করার সিস্টেম দেয়, সাউন্ড কন্ট্রোল করার সে সিস্টেম দিতেছে, কতটুকু স্টোরেজ আছে সেটা দেখার সিস্টেম করে দেয়। এই জিনিসগুলো আপনাকে অপারেটিং সিস্টেম সুবিধা দেয়। কিন্তু কি হবে যদি আপনি একটা অ্যাসাইনমেন্ট লিখতে চান, বা কি হবে যদি আপনি কমিউনিকেশনের জন্য চ্যাট করতে চান, বা আপনি ইন্টারনেট ব্রাউজ করতে চান, বা আপনি চাচ্ছেন যে কোনো একটা ডিজাইন করতে, কোনো একটা নোটে কিছু লিখতে, বা এই যে আমরা জুমে মিটিং এ কথা বলতেছি, এইটা করতে কি হবে? সেক্ষেত্রে যেটা হয় কি, যে আপনাকে আলাদা আলাদা কিছু টুলস ইউজ করতে হবে, যে টুলস গুলো আলাদাভাবে ইনস্টল করতে হয়, এবং এই আলাদা টুলস ইউজ করার বিষয়টা হচ্ছে, এটাকে বলা হয় অ্যাপস, অথবা এটাকে আমরা বলতে পারি সফটওয়্যার। তো দেখেন, প্রোগ্রাম এন্ড অ্যাপস বা এই সফটওয়্যারের বিভিন্ন ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরিগুলি আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিচিত, বিভিন্ন নামে, কিন্তু আমরা এটা বেজ নাম ধরবো। প্রথম কথা হচ্ছে যে কিছু কিছু জিনিস আছে ক্যাটাগরি, সেটা হচ্ছে প্রোডাক্টিভিটি, মানে বিজনেস বা পার্সোনাল ইউসেজের জন্য আপনি ইউজ করেন। যেমন লেখালেখির কাজে ইউজ করতে পারেন, প্রেজেন্টেশনের কাজে ইউজ করতে পারেন, তারপরে স্প্রেডশিট মানে হচ্ছে আপনি ক্যালকুলেশনের কাজে ইউজ করতে পারেন, মানে এক্সেল এর মতো জমা রাখার জন্য। ডেটাবেস, আপনি কোনো একটা ইনফরমেশন ডাটাতে জমা রাখার জন্য ইউজ করতে পারেন। ছোটখাটো নোট আপনি করে রাখবেন, শর্ট নোট, নোট টেকিং এর জন্য একটা সফটওয়্যার ইউজ করতে পারেন। ক্যালেন্ডার বা কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট, আপনার মোবাইলে কন্ট্যাক্ট ম্যানেজমেন্টের ভিতরে কন্ট্যাক্ট সেভ করে রাখেন সেটা। প্রজেক্ট ম্যানেজমেন্ট মানে হচ্ছে আপনি কোনো একটা কাজ করতেছেন, কাজটা কত দিন থেকে কত দিন পরে কিভাবে কাজটা শেষ হবে, কে কে কাজটা কিভাবে করবে, সেটা ধাপগুলি সুন্দরভাবে জমা রাখতে পারেন। অ্যাকাউন্টিং এর জন্য সফটওয়্যার আছে। পার্সোনাল, সারাদিনে আপনি কত টাকা আয় ব্যয় করছেন, এটার হিসাব রাখার জন্য সফটওয়্যার আছে। আপনি কি ধরনের আইন নিয়ে কাজ করবেন, মানে লিগ্যাল ডকুমেন্টাল কিছু সফটওয়্যার আছে। ট্যাক্সের জন্য সফটওয়্যার আছে। ডকুমেন্ট ম্যানেজমেন্ট বলতে বোঝায় যে আপনার মনে করেন হাজার হাজার ডকুমেন্ট আছে, সেগুলি আপনি সাজায় রাখতে চাচ্ছেন বিভিন্ন ফাইলে, বিভিন্ন ফোল্ডারে, সেটার সফটওয়্যার আছে। সাপোর্টের জন্য সফটওয়্যার আছে, এন্টারপ্রাইজ কম্পিউটিং এর জন্য সফটওয়্যার আছে। মানে এই জিনিসগুলো হচ্ছে ডে টু ডে লাইফ এবং আপনার বিজনেসে কাজে লাগে এমন সফটওয়্যার, এগুলিকে বলা হয় প্রোডাক্টিভিটি সফটওয়্যার। আমরা এই সবগুলি সফটওয়্যার একটা একটা করে এক্সাম্পল দেখবো। আবার দেখেন, গ্রাফিক্স এন্ড মিডিয়া এক ধরনের সফটওয়্যার আছে, যে সফটওয়্যার গুলো শুধুমাত্র আপনাকে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন করবে, ভিডিও দেখাবে, অডিও শোনাবে, এই ধরনের, বা আপনি ডিজাইন করতে পারবেন এই টাইপের জিনিস। তো গ্রাফিক্স এন্ড মিডিয়া ব্যাপারটা হচ্ছে কি, এটা আপনাকে এন্টারটেইনও করবে, আপনারা এইটা দিয়ে আপনি ডিজাইনও করবেন। যেমন ক্যাড, কম্পিউটার এইডেড ডিজাইন, আপনারা
চাচ্ছেন যে একটা বাসা ডিজাইন করতে, একটা ফ্ল্যাট ডিজাইন করতে, কোনো একটা এরিয়ার ভিতরে একটা ওয়্যার হাউস ডিজাইন করতে যাচ্ছেন, কোনো একটা মাঠের ডিজাইন করতে যাচ্ছেন, হ্যাঁ, একটা হয়তোবা খাট, পালং, অথবা একটা কম্পিউটার টেবিল, বা কোনো একটা দরজার ডিজাইন করতে যাচ্ছেন, এই ডিজাইন গুলো আপনি পিসিতে বসে বসে করবেন। এটার জন্য আপনি স্ক্যাড, এই সফটওয়্যারটা আছে। ডেস্কটপ পাবলিশিং একটা সফটওয়্যার আছে, যে আপনি হয়তোবা ডেস্কটপে বসেই কোনো একটা সফটওয়্যার ইনফরমেশন আপডেট দিতে যাচ্ছেন, সেটা এক ধরনের সফটওয়্যার আছে। পেইন্ট বা ইমেজ, আপনারা অলরেডি পেইন্ট বা ইমেজ দেখেন অনেক সময় পিসিতে, যে এরকম একটা সফটওয়্যার আছে যেখানে আপনি কিছু আঁকতে পারেন। এটা ইমেজ এডিটিং সফটওয়্যার আছে, মানে আপনি আহ, কোনো একটা ছবিকে ক্রপ করা, ছবিকে চেঞ্জ করা, সেভ করা, এটাকে বড় ছোট করা, এটার জন্য একটা সফটওয়্যার থাকে। ফটো এডিটিং সফটওয়্যার, ফটো ম্যানেজমেন্ট আছে, যেমন আপনাদের পিসি ছাড়াও আপনি যদি মোবাইলে দেখেন যে গ্যালারি নামের একটা সফটওয়্যার আছে, এই ধরনের সফটওয়্যার গুলি থাকবে গ্রাফিক্স এর জন্য। ক্লিপার্ট আছে, ইমেজ গ্যালারি আছে, যেটা আপনারা একটু আগে বললাম। ভিডিও এবং অডিও এডিটিং সফটওয়্যার আছে, যেমন ফরম্যাট ফ্যাক্টরি, খুব বিখ্যাত একটা সফটওয়্যার, আমরা এগুলি সবই দেখবো একটু একটু করে। যেটা হচ্ছে আপনার ভিডিও কাট করে, অডিওকে অ্যাড করে, বা বিভিন্ন ধরনের কম্বাইন্ড করে, বিভিন্ন ধরনের ইস্যু থাকবে, এই কনভার্ট করে, এই বিষয়, এই ধরনের সফটওয়্যার আছে। এছাড়া মাল্টিমিডিয়া এবং ওয়েবসাইট অথরিং আছে, আপনি মাল্টিমিডিয়া টাইপের সফটওয়্যার দেখতে পান, যেমন আপনারা, যেমন পড প্লেয়ারের কথা বলি, যেমন আপনারা মুভি বা মানে অডিও শোনার জন্য যে সকল সফটওয়্যার ইউজ করেন, এই ধরনের কিছু সফটওয়্যার বলা হয়, এটাকে বলা হয় মাল্টিমিডিয়া সফটওয়্যার। মিডিয়া প্লেয়ার বলা হয় এটাকে, মিডিয়া প্লেয়ার সফটওয়্যার বলা হয় এটাকে। মাল্টিমিডিয়া যেমন হয়তো প্রজেক্টরে আপনি দেখার জন্য কিছু হয়তো বা সফটওয়্যার থাকতে পারে। ডিস্ক বার্নিং মানে হচ্ছে যদি আপনি আপনার সিডি বা ডিভিডিতে কোনো ইনফরমেশন সেভ করতে চান, তাহলে এর কিছু সফটওয়্যার থাকতে পারে। এই ধরনের জিনিসগুলো হচ্ছে গ্রাফিক্স এন্ড মিডিয়া টাইপের সফটওয়্যার, যেখানে হচ্ছে আপনার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন জিনিসপত্রগুলি আপনি দেখতে পাবেন, করতে পারবেন। আরেক ধরনের সফটওয়্যার ক্যাটাগরি আছে, এটা পার্সোনাল ইন্টারেস্ট, মানে হচ্ছে আপনি প্রতিদিন এই সফটওয়্যার গুলো আপনার বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগান। ক্ষেত্র বলতে কি, যেমন পড়াশোনা হইতে পারে, বা আপনার আহ, আহ, বাজার করার ক্ষেত্রে হইতে পারে, মেডিকেলের ক্ষেত্রে হইতে পারে, আনন্দের জন্য হইতে পারে। প্রতিদিনই আপনি কোনো না কোনো সময় ইউজ করেন, যেমন একজন ব্যক্তি প্রতিদিন হয়তো নিউজ পড়ে, নিউজ পেপার হইতে পারে। তো লাইফস্টাইল হইতে পারে, লাইফস্টাইল এরকম সফটওয়্যার আছে যে আপনি অ্যাপস ইনস্টল করে রাখছেন, বা আপনি আহ, হয়তোবা কম্পিউটারে অন করে রাখছেন, রেগুলার আপনাকে আপনার প্রতিদিন আপনি কি খাবেন, কখন কোন কাজটা করা উচিত, এর রুটিন গুলি আপনাকে দেখাচ্ছে, বিভিন্ন নিউজ দেখাইতেছে। মেডিকেলের সফটওয়্যার থাকতে পারে, যেমন আপনার অনেক ওষুধের সফটওয়্যার দেখেন। এন্টারটেইনমেন্ট সফটওয়্যার হতে পারে, হয়তোবা রেগুলার হয়তোবা আপনাকে মুভি, অ্যানিমি, অথবা আপনার কার্টুন, বা বিভিন্ন ধরনের এন্টারটেইনমেন্ট নিউজ আপনাকে দিতে পারে। বা কনভেনিয়েন্স হতে পারে, আপনার যাত্রাপথের কোনো একটা, হতে পারে আপনার ডে টু ডে লাইফে ইজি করার জন্য কোনো একটা সফটওয়্যার, যেটা আপনি প্রতিদিন হ্যান্ডি ইউজ করতেছেন রেগুলার। এডুকেশনাল সফটওয়্যার হতে পারে, যেমন ডিকশনারি হতে পারে, আপনার পড়াশোনার জন্য আপনি সফটওয়্যার ইনস্টল করে রাখছেন, যেটা অথবা রেগুলার একটা নতুন পড়া আপডেট হলে সেটা আপনাকে মেসেজ দেয়। এইটা হচ্ছে পার্সোনাল ইন্টারেস্ট। দেন কমিউনিকেশন সফটওয়্যার আমরা খুব ইউজ করি অনলাইনে। কমিউনিকেশন সফটওয়্যার বলতে ব্লগ হইতে পারে এই সফটওয়্যারটা বা অ্যাপসটা। ব্লগ আপনারা পড়েন, ভ্লগ আছে যেটা আপনার ভিডিও দেখেন, ব্রাউজার আছে যেটা দিয়ে আপনার অনলাইনে সব ওয়েবসাইট ব্রাউজ করেন, চ্যাট রুম আছে আপনারা চ্যাট করার জন্য, হোয়াটসঅ্যাপ হইতে পারে সেটা, অনলাইন ডিসকাশন আছে, একটা ফোরাম বলা হয় এটাকে, ইমেইল করেন, আপনারা ফাইল ট্রান্সফার করতে পারেন, এফটিপি, যেখানে আপনারা অনেক মুভি বা ভিডিও থাকে ডাউনলোড করতে পারেন। ইন্টারনেট আইপি ফোন আছে, ইন্টারনেট ফোন, আইপি ফোন, যেখানে আপনার টাকা পয়সা মানে অনলাইন থেকে আপনি ফোন করতে পারবেন। ইন্টারনেট মেসেজিং আছে, যেমন আপনারা চ্যাট মেসেঞ্জার ইউজ করেন, সেটা মোবাইল মেসেজিং আছে, যেটা আপনারা আহ, ধরেন এয়ারটেল বা গ্রামীণের মাধ্যমে যে মেসেজ পাঠান সেই সফটওয়্যারটা। ভিডিও কনফারেন্স আছে, যেমন আমরা এখন জুমে করতেছি। ওয়েব ফিড আছে, এরকম অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো কমিউনিকেশনের জন্য আমরা ইউজ করি। এছাড়া সিকিউরিটির জন্য আমরা অনেক সফটওয়্যার ইউজ করতে পারি, যেমন ভাইরাস যেন অ্যাটাক না করে। পার্সোনাল ফায়ারওয়াল আছে, যেমন আপনি যে কোনো পিসির ভিতরে আপনি দেখবেন যে ফায়ারওয়াল বলতে একটা অপশন থাকে। তো আপনি এটা যদি দেখতে চান, এইভাবে ফায়ারওয়াল দেখেন, ফায়ারওয়াল নেটওয়ার্ক এন্ড প্রোটেকশন, এখানে ক্লিক করলে আপনি উইন্ডোজের যে ফায়ারওয়ালটা সেটা যে অন আছে কিনা সেটা দেখতে পারবেন। এর মাধ্যমে আপনার অনাকাঙ্ক্ষিত ওয়েবসাইট বা হচ্ছে কোনো ভাইরাস আপনার পিসিতে প্রবেশ করতে পারবেন। এটা একটা ফিল্টারের মতো। এটা একটা হার্ডওয়্যার হইতে পারে, একটা সফটওয়্যার হইতে পারে। আবার অ্যান্টিভাইরাস আপনারা তো খুব পরিচিত, ভাইরাস যেন অ্যাটাক না করে এর আগে ধরে ফেলে, বা ভাইরাস অ্যাটাক করলে এটাকে মেরে ফেলে। ম্যালওয়্যার রিমুভার্স, এটা ম্যালওয়্যার একটা নতুন কনসেপ্ট, ভাইরাসের একটা আপগ্রেড ভার্সন। ইন্টারনেট ফিল্টার্স আছে, যেখানে আপনি ধরেন আপনি চাচ্ছেন যে কোনো
অড টাইপের কোনো সাইট, ওয়েবসাইট আপনি ওপেন করতে দিতে চাচ্ছেন না, সেগুলোকে ব্লক করে রাখতে হবে, সেটা ফিল্টারের মাধ্যমে ব্লক করে রাখতে পারবেন। এই হচ্ছে সিকিউরিটি। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ফাইল ডিস্ক এন্ড সিস্টেম ম্যানেজমেন্ট। এই সফটওয়্যার গুলো আমরা রেগুলার ইউজ করি, এটা আমি দেখাবো একটু পরে। যে ফাইল ম্যানেজার, যেমন আপনারা আপনাদের ফাইল ম্যানেজার সবচেয়ে বেশি রিনন কোনটা, যেমন আপনি পিসিতে ডাবল ক্লিক করেন আপনার, এরপর আপনি যা দেখতেছেন, এই যে তিনটা ড্রাইভ দেখেন, এই ড্রাইভের ভিতরে আপনি ক্লিক করলে সব ইনফরমেশন দেখতেছেন, এগুলো হচ্ছে ফাইল ম্যানেজার। ফাইলের মধ্যে যা যা থাকে সেই জিনিসগুলো সে দেখাচ্ছে। আবার সার্চ করা যায়, সার্চ তো আপনারা রেগুলার করছেন উইন্ডোজের মধ্যে। যেমন আমি এখানে ক্লিক করে ধরেন কোন একটা বুক, এই কথাটা লিখলাম, এটা হচ্ছে একটা সার্চ অপশন। ইমেজ ভিউয়ার, আপনি ছবি দেখতে পাবেন, যেমন একটা ছবি আপনি ডাউনলোড করে এখানে ওপেন করতে পারেন সেটা দেখার জন্য। তো ধরা যাক আমি যদি এখানে কোনো ছবি নাই, অবশ্য দেখি ড্রাইভে, ধরেন এই ছবিটা আমি দেখালাম জাস্ট একটা ইমেজ ভিউয়ারের মাধ্যমে। তারপর আপনি ডিস্ক ক্লিন আপ আছে, ক্লিন আপের বিষয়টা উইন্ডোজের ক্ষেত্রে আমরা দেখবো। আমরা যে কোনো একটা ড্রাইভে ক্লিক করে প্রপার্টিতে গেলে ডিস্ক ক্লিন আপ একটা অপশন আসে। এই ডিস্ক অপশনগুলো খুব ছোট ছোট এবং বিভিন্ন জায়গায় ছড়াছিটে আছে, এরকম ডিস্ক ডিফ্র্যাগমেন্টর, স্ক্রিন সেভার, ফাইল কম্প্রেশনস, পিসি মেইনটেনেন্স, প্রতিটা জিনিস আমরা একটু একটু করে দেখবো। এই জিনিসগুলো হচ্ছে ওভারঅল একটা সিস্টেম ম্যানেজমেন্ট। একটা সিস্টেমকে আপনি সুন্দর ফ্রেশ রাখার জন্য যা যা লাগে সেখানে দেওয়া আছে। তো আমরা এখানে একটা একটা করে মূল এক্সাম্পল দেখবো। তো আমরা প্রোডাক্টিভিটিতে যাই। যেমন প্রোডাক্টিভিটি সফটওয়্যারের মধ্যে যে কয়েকটা সফটওয়্যার আছে, তার মধ্যে একটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। তো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারটা বলতে কি বোঝাচ্ছে, যেমন আমি যদি ওয়ার্ড প্রসেসিং এভাবে লিখি, কি কি আছে? তো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার লিস্ট যদি লিখি, তাহলে দেখবেন প্রথমেই গুগল ডক্স, মাইক্রোসফট ওয়ার্ড এবং লিব্রে আছে। তার মানে এই যে তিনটা দেখতেছেন না, এই তিনটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করে। তো গুগল ডক্স আপনি অনলাইনে ইউজ করতে পারেন। মাইক্রোসফট ওয়ার্ড, এটা আমরা নিয়ে নেক্সট ক্লাসে কাজ করবো, এটা একটা সফটওয়্যার মাইক্রোসফটের, যেটাতে আপনি এডিটর মোডে লিখতে পারেন। লিব্রে অফিস হচ্ছে আপনি ইউনিক্স বা হচ্ছে আপনার লিনাক্স অপারেটিং সিস্টেমে ইউজ করতে পারেন। ডাব্লিউপিএস যেটা আপনারা দেখতেছেন, এইটা হচ্ছে আপনি মোবাইলে ইউজ করেন সাধারণত। তো এই হচ্ছে টোটাল, এই বিষয়টা হচ্ছে আপনার একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, মানে লেখালেখির জন্য। প্রেজেন্টেশন আপনি দেখেন, যদি প্রেজেন্টেশন সফটওয়্যার ইউজ করি, তাহলে কি আসবে? প্রথমে যেটা আমরা পাবো সেটা হচ্ছে পাওয়ার পয়েন্টে, প্রথমে আমাদের সবচেয়ে রিনোন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এছাড়াও গুগল স্লাইড আছে, যেটা আমরা এর আগে দেখছি। এছাড়া সবচেয়ে বেশি অনলাইনে ইউজ করা হয় ক্যানভা বা ফিগমা বা অ্যাডোবি প্রেজেন্টেশনস, এগুলো হচ্ছে বেশি বেশি ইউজ করা। আমরা এত কিছু জানার দরকার নেই, আমরা আসলে দেখবো যে সফটওয়্যার গুলোর নাম কি। এগুলোর মধ্যে আপনি কি করতে পারেন, বিভিন্ন ধরনের আপনাদের ডকুমেন্ট কে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারেন। তো এগুলো হচ্ছে প্রেজেন্টেশন টাইপ সফটওয়্যার। স্প্রেডশিট এটাকে বলা হয়, স্প্রেডশিট। স্প্রেডশিট সফটওয়্যার বলতে বোঝায় যেই সফটওয়্যার গুলোতে সাধারণত গ্রিড আছে। গ্রিড বলতে কি, কলাম এবং রো আছে, এই ধরনের সফটওয়্যার। মানে মোট কথা হচ্ছে এই ধরনের সফটওয়্যার গুলো অনেকটা আপনার এক্সেল এর মতো দেখতে, এই যে এরকম গ্রিডের মতো দেখতে। তো এখানে আপনি আসলে ডাটা রাখতে পারেন, ক্যালকুলেশন করতে পারেন, ফর্মুলা অ্যাপ্লাই করে বিভিন্ন চার্ট তৈরি করতে পারেন, এই হলো সুবিধা। তো গুগল শিট আমরা দেখছি, মাইক্রোসফট এক্সেল আমরা সামনে দেখবো, লিব্রে অফিস এটা আছে, এটার মধ্যে আপনি সেম কাজ করতে পারেন। তো এই জিনিসগুলো হচ্ছে মূল সফটওয়্যার যেগুলো আপনারা হরহামেশা ইউজ করবেন। তো স্প্রেডশিট বলা হয় এই সফটওয়্যার গুলিকে। এরপর আমরা দেখবো হচ্ছে ডেটাবেস। ডেটাবেস সফটওয়্যার বলতে কি বোঝায়? ডেটাবেস মিন করে যে এমন একটা সফটওয়্যার যেখানে আপনার অনেকগুলো ডেটাকে আপনি টেবিল আকারে রাখছেন, সাজানো গোছানো অবস্থায়, পরস্পরের সাথে কানেক্টেড। তো আমি ডেটাবেসের একদম প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিই, আপনি ডেটাবেস দেখতে কিরকম। যেমন ডেটাবেসের কয়েকটা নাম আমি উল্লেখ করি। ডেটাবেসের জন্য আমরা মাইএসকিউএল ডেটাবেসটা ইউজ করব, যদি এটা অনেক টেকনিক্যাল, বাট আমি দেখানোর জন্য বলতেছি। যেমন মাইএসকিউএল, এসকিউএল সার্ভার, এটা ডেটাবেসের একটা সফটওয়্যার। ওরাকল একটা সবচেয়ে বিখ্যাত সফটওয়্যার। তারপরে মারিয়া ডিবি একটা সফটওয়্যার, মঙ্গো ডিবি একটা সফটওয়্যার। সো এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ডেটাবেস। মাইএসকিউএলটা আমরা দেখাবো, এই যে মাইএসকিউএলটা। তো দেখেন এখানে সফটওয়্যারটা ইনস্টল দেওয়াই আছে, আপনি জাস্ট মাইএসকিউএল সফটওয়্যারটা অন করলে বিভিন্ন ধরনের ডেটাবেস, যেমন ধরেন আমি এখানে একটা মার্কস ডিবি ওপেন করলাম, এটা হচ্ছে একটা ডেটাবেসের নাম। ডেটাবেসের ভিতরে দুইটা টেবিল আছে, দেখেন দুইটা টেবিল। দুইটা টেবিলকে আমি যদি ব্রাউজ করি, তাহলে দেখতে পাবো যে কি কি আছে, যেমন কার কি ইনফরমেশন আমি রাখছি সে টেবিল আকারে দেখতে পাবো। এটা হচ্ছে মূলত ডেটাবেসের দেখার সিস্টেমটা। তো এরকম ডেটাবেস আমরা পড়াশোনার ক্ষেত্রেও শিখবো, বা
বাইরের বিশ্বে আপনি ডেটাবেসের উপরে সবকিছু মূলত তৈরি করা হয়েছে এই পর্যন্ত। এরপর হচ্ছে নোট টেকিং সফটওয়্যার। আমরা যদি নোট টেকিং দেখি, নোট টেকিং বলতে শর্ট নোট, হঠাৎ করে আপনি কোনো একটা কিছু মনে পড়ছে, তাড়াতাড়ি লিখে মেমোরিতে রেখে দিচ্ছেন। তো সবচেয়ে বিখ্যাত যে নোট টেকিং সফটওয়্যার সেটা হচ্ছে এভারনোট, যেটা খুবই ফ্লেক্সিবল। আপনি পিসিতে ইউজ করতে পারবেন, মোবাইলে ইউজ করতে পারবেন। গুগল কিপ আছে, রিনোন না বাট ভালো গুগল কিপটা নোট টেকিং এর ক্ষেত্রে। আহ, এছাড়া আপনি মাইক্রোসফট ওয়ান নোট ইউজ করতে পারেন পিসিতে। এটা আমি পার্সোনালি নোট টেকিং হিসেবে টিকটিক ইউজ করি, এটা খুব ভালো টিকটিক। এটা টাস্ক ম্যানেজার সফটওয়্যার, এটা অনেক ফ্লেক্সিবল, এটা মোবাইল পিসি দুইটাতে কানেক্ট করা যায়। তো এই হচ্ছে নোট টেকিং সফটওয়্যার। এটার সুবিধা হচ্ছে কি যে আপনার মনে করেন কোন একটা জায়গায় যাচ্ছেন, আপনি সফটওয়্যারটা অন করে কেউ একটা কথা বললো, আপনি তাড়াতাড়ি লিখে রাখলেন। বা হয়তোবা টুকিটাকি শর্ট কিছু মেমোরাইজেশনের জন্য আপনি লিখে রাখছেন। হয়তোবা কেউ একটা কথা বলতেছে, আপনি কথাটা অডিও রেকর্ড করে রাখলেন, বা একটা ছবি সেভ করে রাখলেন, এরকম সুবিধা আছে। এবং সেটা পিসিতেও আপনি সেভ করে রাখতে পারেন, এটা ফ্রি ভার্সন আছে, গুগল কিপটা ফ্রি। তো নোট টেকিং এর পর আমরা আসি ক্যালেন্ডার এন্ড কন্টাক্ট ম্যানেজমেন্ট। তো ক্যালেন্ডারটা আমরা দেখি, ক্যালেন্ডারের জন্য ক্যালেন্ডার সফটওয়্যার লিস্ট। সবচেয়ে বিখ্যাত ক্যালেন্ডার হচ্ছে আমাদের মাইক্রোসফট আউটলুক। আমরা এখান থেকে দেখি আউটলুকের পার্টটা, এখানে ক্লিক করলে দেখবেন যে এই যে ক্যালেন্ডারটা ওপেন হচ্ছে। এই ক্যালেন্ডারের মধ্যে আপনি ইচ্ছা করলে ইভেন্ট অ্যাড করতে পারেন, যেমন ক্লাস, এভাবে লিখে আপনি যে কোনো একটা রং দিতে পারেন এবং সেটা একটা তারিখ দিতে পারেন। সেভ দিয়ে দিলে সে 22 তারিখে ওই সময়ের জন্য একটা টাস্ক রেডি করে ফেললো। তাছাড়া আরেকটা বিখ্যাত ক্যালেন্ডার সেটা হচ্ছে গুগল ক্যালেন্ডার, যেটা আপনাদের আমি একবার দেখাইছিলাম ইউজ করাটা। ক্যালেন্ডারে এখানে বেসিক তিনটা সুবিধাটা হচ্ছে যে আপনি ক্যালেন্ডার সফটওয়্যারের মাধ্যমে ডে টু ডে লাইফের রুটিনটা সেট করে রাখতে পারবেন। এবং আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা অবশ্যই গুগল ক্যালেন্ডারটা ইউজ করবেন পার্সোনালি, এবং চেষ্টা করবেন এই সফটওয়্যারটা খুব স্মুথলি ইউজ করার। যেমন গুগল ক্যালেন্ডার আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার ডে টু ডে লাইফের কোনো কাজ যদি থাকে যেটা আপনি হয়তো ভুলে যাচ্ছেন, সেটা আপনি ওখানে রেখে দিবেন, ক্যালেন্ডারের মধ্যে সেভ করে রাখবেন। সেভ করাটা খুব ইজি। এবং এই এই গুগল ক্যালেন্ডারটা আপনি ইচ্ছা করলে মান্থ ওয়াইজ, উইক ওয়াইজ সব দেখতে পাবেন, বা আপনাকে রিমাইন্ডার দিবে। এখানে অনেকগুলো অপশন আছে। আহ, এছাড়া আপনি ক্যালেন্ডারে কোনো কাজ যদি হয়ে যায়, আপনি সেটা ডিলিট করে দিতে পারবেন, নোটিফিকেশন দিতে পারবেন। এই পুরো পুরো জিনিসটা মোটামুটি ক্যালেন্ডারে আছে। এছাড়া আপনার হলিডে গুলি দেখেন ক্যালেন্ডারের মধ্যে। এই হচ্ছে ক্যালেন্ডার সফটওয়্যার একটা মূল কাজ। এরপর আমরা দেখি যে কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট, এটা খুব ইন্টারেস্টিং। কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার আমরা সাধারণত ফ্রি ইউজ করি আমাদের মোবাইল। অ্যাকচুয়ালি পিসিতে এরকম তেমন কিছু ইউজ করা হয় না। তো আমি বলবো আপনারা গুগল কন্ট্যাক্ট এটা বেশি ইউজ করবেন। এটা আপনাদের মোবাইলে ইনস্টল করা থাকে সাধারণত। গুগল কন্ট্যাক্ট আপনি যদি সেভ করে রাখেন, আপনার সব ধরনের কন্ট্যাক্ট ইনফরমেশন আপনি এখানে পেয়ে যাবেন। তো এটা একটা সিঙ্ক্রোনাইজেশন করে। আর এছাড়া খুব রিনোন কন্ট্যাক্ট ম্যানেজমেন্টের মধ্যে আপনি পাইপ ড্রাইভ আছে, হাবস্পট আছে, যেখানে আপনি আপনার বিভিন্ন ধরনের ক্যাটাগরি ওয়াইজ কন্ট্যাক্ট সেভ করে রাখতে পারেন, মোবাইল নাম্বার দিতে পারেন, মাল্টিপল মোবাইল নাম্বার দিতে পারেন। বাট আপনারা যারা হচ্ছে মোবাইল ইউজ করেন তাদের সাধারণত এই ধরনের কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম পিসির জন্য লাগে না, সাধারণত মোবাইলে আপনারা ইউজ করতে পারেন। এছাড়া আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, এটা হচ্ছে আরো অ্যাডভান্স সফটওয়্যার। প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারটা কেন লাগে? সবচেয়ে বিখ্যাত হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার হচ্ছে ট্রেলো। তো ট্রেলো এটা কি করে, বা এই ধরনের অনেক প্রজেক্ট ম্যানেজার সফটওয়্যার আছে, বা নোশন আছে। মূলত প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার বলতে বোঝায়, ধরেন আপনি কোনো একটা কাজ করবেন, আপনার একটা প্রজেক্ট আছে, হতে পারে সেটা সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, অথবা এটা হতে পারে যে আপনি আপনার পড়াশোনার রিলেটেড কোনো একটা প্রজেক্ট নিছেন, বা কোনো একটা ধরেন হতে পারে একটা পিকনিকের একটা প্রজেক্ট আপনার আসছে, ইভেন্ট ম্যানেজমেন্ট আছে। এখন এই কাজটা আপনি তো অনেক মানুষকে ভাগ করে দিবেন। তো এই ভাগ করে দেওয়ার জন্য কে কোন কাজটা কখন কিভাবে করবে এবং কখন এই কাজটার আপডেট আপনি নিবেন, এটার একটা ভিজুয়াল এবং একটা ম্যাপিং দরকার পড়ে। এই যে ম্যাপিং করাটা ভিজুয়ালি, এই জিনিসটা হচ্ছে মূলত প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারের কাজ। তো প্রজেক্ট ম্যানেজমেন্ট যেটা করে কি, বিভিন্নভাবে আপনার কাজগুলিকে, ছোট ছোট কাজগুলিকে ভাগ করে।
ভাগ করে সেটাকে ম্যাপিং করে। যেমন আমি এখানে একটা ছবি দেখাই আপনাদের। যেমন এটাই বলি, এখানে এই এই ছবিটার দিকে আমরা যদি তাকাই, যে একজন ব্যক্তি কোন একটা কাজ আহ, 11 তারিখ থেকে ধরুন 26 তারিখ পর্যন্ত করবে, সে কখন কোন কাজটা কাকে দিয়ে করাবে, কোন কাজের পর কোন কাজটা শুরু হবে শেষ হবে, সেটাকে বিভিন্ন কালার দিয়ে রিপ্রেজেন্ট করছে। এবং এটার মাধ্যমে সে বুঝতে পারবে যে আমার এখন কোন কাজটা ইম্পর্টেন্ট, কখন কোন কাজটা করতে হবে, কাকে দিয়ে করাইতে হবে। তো এই ট্র্যাকটা থাকলে কি মানে খুব সহজ, এবং সে ট্র্যাকটা দিয়ে বুঝতে পারবে যে তার কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে। এটা পড়াশোনার জন্য খুব গুরুত্বপূর্ণ, আপনি ইউজ করতে পারেন। কাকে কোন কাজে অ্যাসাইন করছেন, সেই জিনিসটা কোনটা ইম্পর্টেন্ট কাজ, কোনটা পরে করলে চলবে, এই ধরনের সফটওয়্যার গুলিকে সাধারণত টাস্ক ম্যানেজমেন্ট বা প্রজেক্ট ম্যানেজমেন্ট বলা হয়। তো সিম্পল টাস্ক বা প্রজেক্ট ম্যানেজমেন্ট আপনি বিভিন্নভাবে এই সফটওয়্যার ইউজ করে করতে পারবেন। আহ এরপর আমরা দেখি যে অ্যাকাউন্টিং সফটওয়্যার। অ্যাকাউন্টিং সফটওয়্যার লিস্ট, এটা যারা সাধারণত বিবিএ তে পড়বেন তাদের জন্য খুবই কাজে লাগবে। যেমন আপনি সেইজ এক্স3 নিতে পারেন। আমি তেমন অ্যাকাউন্টিং সফটওয়্যারটা চালাই দেখি নাই, কিন্তু আপনাদের এখানে অ্যাকাউন্টিং রিলেটেড ট্যালি একটা সফটওয়্যার আছে, ট্যালি। আহ এই ট্যালি সফটওয়্যারটা দেখবেন পিসিতে ইনস্টল করা থাকে সাধারণত, ট্যালি সফটওয়্যারটা। এটা অ্যাকাউন্টিং এর জন্য খুব রিনোন, এবং এটার উপরে ট্রেনিং দেওয়া হয়। এছাড়া এই সফটওয়্যারের মাধ্যমে আপনি অ্যাকাউন্টিং এর টুকিটাকি হিসাব জাবেদা যে ম্যাথ গুলি আছে সেগুলো আপনি করতে পারবেন ডাটা এন্ট্রির মাধ্যমে। এটা খুব সুন্দর একটা ব্যালেন্স শিট তৈরি করা যায় এটার মাধ্যমে। এই ধরনের সফটওয়্যার আছে। তাছাড়া আপনি সেইজ এক্স3 এটা এটা ইউজ করতে পারেন। এছাড়া আপনার আছে হচ্ছে পার্সোনাল ফিনান্স, এটা খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে আপনার প্রতিদিন আপনি যে কেনা বেচা, আপনার হয়তো বা কোনো ব্যবসা আছে, কেনা বেচা করতেছেন, অথবা আপনি ডে টু ডে লাইফে ইনকাম করতেছেন, খরচ হচ্ছে প্রতিদিন কিছু না কিছু খরচ হয়, হয়তো খাওয়া যাওয়া আসা বা কোনো কিছু কেনাকাটা। তো এই ক্ষেত্রে আপনি এই ধরনের সফটওয়্যার ইউজ করে আপনার কেনা বেচা বা এই খরচটার হিসাব আপনি রাখতে পারেন। তো এখানে অনেকগুলো সফটওয়্যার আছে, বাট আমি আপনাদেরকে বাজেট বেকারস এই সফটওয়্যারটার কথা বলবো, মিন্ট এইটা বলবো, এবং আরেকটা হচ্ছে ডেইলি এক্সপেন্স। সরি, এটা এই কয়টাই ঠিক আছে। দেখেন ওয়ালেট, বাজেট বেকারস এর ওয়ালেট, এইটা খুব রিনোন একটা সফটওয়্যার। এটা পেইড ভার্সন আছে, আপনি ফ্রি ইউজ করতে পারবেন, কিন্তু 2-3টা ওয়ালেটের বেশি ইউজ করতে পারবেন না। এখানে হয়েছে কি যে আপনি আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে, ব্যাংক হতে পারে, মাটি আপনার হ্যান্ড ক্যাশ হইতে পারে, বা মাটির ব্যাংক হইতে পারে, বা আপনি কোনো একটা সমিতিতে টাকা রাখছেন, বা কত জায়গায় আপনার টাকাগুলো আছে, সেগুলো আপনি এক একটা অ্যাকাউন্টে আপনি কি করতে পারেন, সেভ করে কোথায় কত টাকা খরচ হয়েছে, কোথায় আপনি জমা রাখছেন, কোথায় সেভিংস আছে, কোনো শেয়ারে আপনি ইনভেস্ট করছেন কিনা, সেগুলো সব এখানে এন্ট্রি দিয়ে রাখতে পারবেন। সে একটা কমপ্লিট রিপোর্ট আপনাকে দিবে। এটা হচ্ছে একটা আদর্শ সফটওয়্যার। আর আরেকটা হচ্ছে মিন্ট, এটা আরো বিখ্যাত, কিন্তু এটা বাংলাদেশের জন্য সবসময় অ্যাভেলেবেল না। তো আমি মনে করি যে ওয়ালেট এই সফটওয়্যারটা আপনাদের জন্য বেস্ট, যদি আপনারা ডে টু ডে লাইফে কোনো খরচের হিসাব রাখতে চান। আপনি আপনার প্রচুর খরচ হয়ে যাচ্ছে, আপনার এক্সপেন্স অনেক বেশি হয়ে যাচ্ছে, আপনি ট্র্যাক করতে পারবেন যে কোথায় আপনার এক্সপেন্সটা হচ্ছে, আপনার ইনভেস্টমেন্টটার প্রফিটটা কোথায় হচ্ছে, কোথায় কম হচ্ছে, বেশি হচ্ছে। এটা খুব ইন্টারেক্টিভ একটা সফটওয়্যার বাজেট বেকারস এর। তো এটা হচ্ছে আপনার একটা পার্সোনাল ফিনান্সের একটা সফটওয়্যার। এছাড়া লিগেল সফটওয়্যার আছে, যেটা আমাদের বেশি একটা ইউজ হয় না। লিগ্যাল বলতে যেটা বোঝায় যে আপনি এমন একটা সফটওয়্যার ইউজ করতেছেন যেটা আপনার কোনো আইনগত বিষয়কে সে সেভ করে রাখে, মানে আইনের কোনো ধারা বা কোনো একটা আইনের উপর আপনি কোনো একটা কাজ করতেছেন, বা কোনো একটা লিগ্যাল প্র্যাকটিস করতেছেন, সেইটার একটা ম্যানেজেরিয়াল সফটওয়্যার। বিভিন্ন কেস আপনি সেভ করে রাখতেছেন, সেই কেসটা কত তারিখে কি হবে, তারপর সেটা কোনো কিছু নোট ডাউন করে রাখা, এইটা রিলেটেড কোনো ইনফরমেশন সহজে খুঁজে বের করা, এই ধরনের সফটওয়্যার। এটা একটা
বলতে পারেন এনসাইক্লোপিডিয়া টাইপের। সো লিগ্যাল ম্যানেজমেন্ট সফটওয়্যার বলতে পারেন, ট্যাক্স প্রিপারেশন। এই সফটওয়্যারটা বাংলাদেশে বেশি একটা ইউজ হয় না, বাট এটা আসলে মূলত বিভিন্ন জায়গায় কাস্টমাইজ সফটওয়্যার। আপনি ট্যাক্স ক্যালকুলেশনের জন্য, ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনের জন্য আপনি সফটওয়্যারটা কাস্টমাইজ করে নেবেন। আপনার নিজের দেশের যে ট্যাক্সের যে পলিসি সেই অনুসারে আপনি সেট আপ করে নেন, তাহলে এই সফটওয়্যারগুলো ইউজ করতে পারেন। তবে এই সফটওয়্যারটা আমার বেশি ইউজ হয় না বলে আমি এই ব্যাপারটা তেমন বেশি ক্লিয়ার করতে পারবো না, বাট ট্যাক্স সফটওয়্যারের ভিতরে সবচেয়ে বেশি ইউজ হচ্ছে ট্যাক্স অ্যাক্ট। এছাড়া হচ্ছে ডকুমেন্ট ম্যানেজমেন্ট। ডকুমেন্ট ম্যানেজমেন্ট বলতে বোঝায় অ্যাকচুয়ালি আপনি আপনার বিভিন্ন ধরনের ওয়ার্ড বা এক্সেল বা ডিজাইন যে সকল ফাইলগুলি আপনি রাখেন সেগুলোকে একটা জায়গায় কম্বাইন করে সুন্দর করে অর্গানাইজ করে রাখেন। তো এটা আসলে মূলত একটা ক্লাউড ড্রাইভের মতো, আর কিছুই না। আপনি হয়তো ওয়ান ড্রাইভ ইউজ করতে পারেন, বা হচ্ছে আপনি গুগল ড্রাইভ ইউজ করতে পারেন, অনেকটা এই ধরনের, যেখানে আপনি আপনার ডকুমেন্ট গুলিকে অর্গানাইজ হইতে রাখতেছেন, বিভিন্ন ফোল্ডারে কনভার্ট করে রাখতেছেন। এটা ডকুমেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার বলা হয়। তাছাড়া ডকুমেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার অনেকগুলো আছে, যেমন আপনি হয়তো জট ফর্ম ইউজ করতে পারেন। এখানে আপনি ডকুমেন্ট গুলি খুব সুন্দর করে সাজায় রাখতে পারেন, ফর্ম আকারে, ফর্ম হিসেবে আপলোড করে রাখতে পারেন। হাব আছে, হাব বিভিন্ন ধরনের ডকুমেন্ট যেটা আপনি কাউকে শেয়ার করতে যাচ্ছেন, এই পোর্টাল আপনি সেভ করে রাখতে পারেন। সেটা হইতে পারে ডক, পিডিএফ, ছবি, যে কোনো ধরনের। তো এইগুলো হচ্ছে মূলত বেসিক্যালি অনেকটা ক্লাউড ড্রাইভের মতো। সাপোর্ট সার্ভিস যদি আমরা দেখি, সাপোর্ট সার্ভিসের সফটওয়্যার লিস্ট, যেমন আমার জেনডেক্সটা খুব পরিচিত। জেনডেক্সে যদি দেখি, এটা হচ্ছে মূলত আপনাকে বিভিন্ন ধরনের সফটওয়্যার এজ এ সার্ভিস হিসেবে কাজ করে। সফটওয়্যার এজ এ সার্ভিস বলতে বোঝায় যে আপনি সফটওয়্যারটা অ্যাকচুয়ালি কম্পিউটারে ইনস্টল দিতেছেন না, বাট এটা অনলাইনই থাকবে, আপনি অনলাইন থেকে সফটওয়্যারটা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে সার্ভিস, সাপোর্ট দিতেছে আপনাকে সার্ভিসটা। ফর এক্সাম্পল, আপনি চাচ্ছেন যে ফটোশপ চালাইতে, এখন ফটোশপের জন্য আপনার পিসিটা প্রপার কাজ করবে না, আপনার পিসিটা ওইরকম পাওয়ারফুল না। সো আপনি কি করবেন, অ্যাডোবি সফটওয়্যার বা এই ফটোশপ বা এই ডিজাইন সফটওয়্যারটা অনলাইনে কোথায় আছে যে আপনাকে ফ্রি সার্ভিস দিবে, বা আপনি পেইড সার্ভিস পাবেন 1 ঘন্টা 2 ঘন্টা বা একদিন 2 দিনের জন্য আপনি ইউজ করবেন। সেখানে আপনি সাপোর্ট সার্ভিসে গিয়ে আপনি ওটাকে নক করবেন, সে আপনাকে ওই সফটওয়্যারটা ওপেন করে দিবে, আপনি ওটা চালাতে পারবেন। তো এটা হচ্ছে আপনার অনলাইনে একটা ফ্রি যে কোনো কাস্টমার সার্ভিসের মতো সফটওয়্যার। আপনার যখন যে সার্ভিসটা দরকার ওই সফটওয়্যার মধ্যে ইউজ করে আপনি চেক করবেন, আপনার ইনস্টল দেওয়ার কোনো ঝামেলা নেই। এন্টারপ্রাইজ কম্পিউটিং, এটা অনেক বড়। এন্টারপ্রাইজ কম্পিউটিং বলতে যেটা বোঝায় যে একটা ফুল এন্টারপ্রাইজ সিস্টেম, এটা কোনো অর্গানাইজেশন বা কোনো কোম্পানি কিভাবে চলবে সেটার পুরো সিস্টেম সফটওয়্যারটা। যেমন এটাতে ইআরপি থাকতে পারে, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং থাকতে পারে, এইচআরএম থাকতে পারে, প্রজেক্ট ম্যানেজমেন্ট থাকতে পারে, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট থাকতে পারে, এটাতে আপনার ডেটাবেস থাকবে, বা এটাতে কোনো সিস্টেমের অ্যানালাইটিক্যাল থাকতে পারে, অ্যানালাইসিস টাইপের, বা বিজনেস ইন্টেলিজেন্সি, আপনার হয়তো বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল থাকতে পারে, পেমেন্ট সিস্টেম থাকতে পারে, অ্যাকাউন্টিং সফটওয়্যার থাকতে পারে, ইমেল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং সিস্টেম থাকতে পারে। মোট কথা হচ্ছে আপনি এখানে কম মানে কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজের মাধ্যমে একটা পুরো অর্গানাইজেশন চলতে পারে। হয়তোবা দেখা গেছে কেউ ডিজিটাল মার্কেটিং করবে, সে ওই সফটওয়্যার দিয়ে ডিজিটাল মার্কেটিং এর কাজটা কমপ্লিট করলো, কেউ অ্যাকাউন্টিং এর কাজ করবে, অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ করলো, সেলস ফোর্স এর জন্য একটা সফটওয়্যার ইউজ করতে পারে, এইচআরএম এর জন্য যেমন ধরেন স্যালারি দেওয়ার জন্য একটা সফটওয়্যার সে ইউজ করতে পারে, বা প্রজেক্ট ম্যানেজ করার জন্য স্ল্যাক ইউজ করতে পারে। এরকম অনেক ধরনের সফটওয়্যার কম্বাইন করে একটা এন্টারপ্রাইজ কম্পিউটিং হতে পারে। এরপর আমরা আসছি গ্রাফিক এন্ড মিডিয়া, যেমন কম্পিউটার এইডেড ডিজাইন। আমরা এটা দেখি, ক্যাড, কম্পিউটার এইডেড ডিজাইন বলতে বোঝায় এমন একটা সফটওয়্যার যে সফটওয়্যার আপনি মাউস দিয়ে বা পেন্সিল বা আপনার পেন টুল দিয়ে আপনি স্ক্রিনে সুন্দর সুন্দর গ্রাফিক্যাল ডিজাইন করতে পারেন। যেমন অটোক্যাড, আমরা সবচেয়ে বেশি যেটা ইউজ করি অটোক্যাড। এই অটোক্যাডের মাধ্যমে আমরা সুন্দর 3D ডিজাইন করি, বা হতে পারে যে কোনো ধরনের বাড়ি ঘরের ডিজাইন করি, কোনো একটা মেশিনারিজ এর ডিজাইন করি, বা কোনো একটা সাইন্টিফিক ডিজাইন করি। সো
সাধারণত 3D ডিজাইন গুলো করার জন্য আমরা সাধারণত এই ধরনের অটোক্যাড বা এই ধরনের সফটওয়্যার গুলো ইউজ করি, যেগুলো আপনারা প্রায় দেখেন। এটাতে সুবিধা হচ্ছে যে আপনি যে কোনো সময় ডিজাইনটা মুছে আবার নতুন করে রিকনস্ট্রাক্ট করতে পারেন। ডেস্কটপ পাবলিশিং, ডেস্কটপ পাবলিশিং বলতে বোঝায় যে আপনি আপনার কোনো একটা, ধরেন বই হতে পারে বা কোনো একটা ভাউচার বা কোনো একটা ডিজাইন, যে ডিজাইনটা মূলত পোস্টার হইতে পারে বা হচ্ছে আপনার ড্রয়িং টাইপের কোনো ব্যানার হইতে পারে, এই টাইপের ডিজাইন যেগুলো আপনি ডেস্কটপে বসে পাবলিশ করার চেষ্টা করতেছেন, মানে অনলাইন পাবলিশ হবে বাট এটা আপনি সিস্টেমটা বা ডিজাইনটা ডেস্কটপে করতেছেন। তো ডেস্কটপ পাবলিশারের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ডকুমেন্ট রিলেটেড ডিজাইন বা কোনো, অনেক সময় আপনারা দেখেন যে ফ্লায়ার থাকে, বিভিন্ন ব্যানার থাকে, পোস্টার থাকে, এই ধরনের ডিজাইন গুলো এটার মাধ্যমে করা যায়। তো এটা খুব বিখ্যাত কয়েকটা সফটওয়্যার, একটা হচ্ছে আপনার অ্যাডোবি ইনডিজাইন এবং একটা হচ্ছে মাইক্রোসফট পাবলিশার্স। ইনডিজাইনের মাধ্যমে সাধারণত বইয়ের কাভার পেজের ডিজাইনটা করে। আবার আপনি ক্যানভা সবচেয়ে বেশি ইউজ করবেন সামনে যখন আপনারা ইউনিভার্সিটিতে যদি পড়েন, তখন দেখবেন যে ক্যানভাতে আপনি প্রচুর পরিমাণে অনলাইনে পোস্টার ডিজাইন করতেছেন, কোনো কোড করতেছেন বা খুব বড় বড় ব্যানার ডিজাইন করতেছেন, এই জিনিসগুলো ক্যানভাতে করা যায়। তো এখানে ক্যানভা এবং হচ্ছে অ্যাডোবি ইনডিজাইন এবং হচ্ছে মাইক্রোসফট পাবলিশার, এগুলো হচ্ছে খুব রিনো। পেইন্ট এন্ড ইমেজ এডিটিং, তো পেইন্ট সফটওয়্যার খুবই রিনোন এবং এটা আমরা, পেইন্ট বলতে আমরা যেই পেইন্টটাকে বুঝি এটা মাইক্রোসফটের পেইন্ট, এটা খুবই রিনোন, ফ্রি। আরেকটা ফ্রি এবং সবচেয়ে ইজি টু ইউজ একটা সফটওয়্যার হচ্ছে গিম্প, এবং আমরা পেইড ভার্সন বাট সবচেয়ে বেশি রিনোন সেটা হচ্ছে ফটোশপ। তো এই তিনটা হচ্ছে পেইন্ট টাইপের সফটওয়্যার। পেইন্ট মানে হচ্ছে আপনি এখানে ইলাস্ট্রেটর একটা আছে আপনারা ইয়ে দেখছেন, যার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের আর্টিস্টিক ডিজাইন করতে পারেন, ছবিকে বিভিন্নভাবে এডিট করতে পারেন, চেঞ্জ করতে পারেন, কাট করতে পারেন। এটা হচ্ছে পেইন্ট সফটওয়্যারের কাজ। ফটো এডিটিং সফটওয়্যার, ফটো ম্যানেজমেন্ট বলতে একটা জিনিস আছে। ফটো ম্যানেজমেন্ট সফটওয়্যার মানে যেইটার মাধ্যমে আপনি আপনার, ধরুন অনেক ছবি তুলছেন, আপনি বিভিন্ন সময় বিভিন্ন ফ্যামিলি অকেশনে ছবি তুলছেন, পিকনিক বা বিভিন্ন কনভোকেশনস, ফ্রেন্ড সার্কেলের সাথে অনেক ছবি তুলছেন, অনেক ধরনের ছবিগুলো সেগুলো বিভিন্ন জায়গায় আপনার ফোল্ডারে সাজানো আছে। তো এই সাজানো অবস্থায় আপনি এটাকে সর্ট আউট করে রাখবেন বা অর্গানাইজ করে রাখবেন, এই ধরনের একটা সফটওয়্যারকে বলা হয় ইমেজ অর্গানাইজার। আসলে ইমেজ অর্গানাইজার প্রতিটা পিসিতে একটা করে থাকা উচিত, এবং সবচেয়ে বিখ্যাত ইমেজ অর্গানাইজার হচ্ছে এসিডিসি। মানে আমি বলবো আপনাদের পার্সোনাল রিকমেন্ডেশন হচ্ছে যে আপনারা এসিডিসিটা যদি কিনে ফেলতে পারেন আরো ভালো, ফ্রি ইউজ করা যায় না এটা বিষয়টা, ক্র্যাক ভার্সন লাগে। আর ফটোস আছে, এটা হচ্ছে উইন্ডোজ ফ্রি দেয় আর কি। তো এটা যেটা সবচেয়ে বেস্ট, মানে আমি বলবো সবচেয়ে বেস্ট সার্ভিস, স্পিড সব দিক থেকে ভালো হচ্ছে এসিডিসি। এরপর হচ্ছে আপনার ক্লিপার্ট ইমেজ গ্যালারি, এই সেম সফটওয়্যার, জাস্ট আপনি ক্লিপার্টের কাজ করবেন। ক্লিপার্ট মানে হচ্ছে ছোটখাটো কার্টুন টাইপের ছবি অটোমেটিকলি আসবে এখানে, বা আপনি ছোটখাটো কিছু আহ, কাজ করতে পারবেন। হয়তো একটা ছোট আইকন বানাইলেন অথবা ছোট একটা হয়তো বা কোন একটা ডিজাইন করছেন, ইনস্ট্যান্ট ডিজাইন বা লোগো বানাচ্ছেন, এই ধরনের ক্লিপার্ট। সো এইরকম কিছু ইনস্ট্যান্ট পেইন্ট টুলস, এটাই ক্লিপার্টের কাজ, আর তেমন কোনো কাজ নেই। এছাড়া ভিডিও অডিও এডিটিং এর সফটওয়্যার আছে যেটা খুবই এক্সপেন্সিভ। এখন বর্তমানে যেটা হয়েছে যে যেহেতু ভিডিও অডিও এর যুগ, আমরা সাধারণত দেখি যে বিভিন্ন ধরনের ব্লগিং করে মানুষ, বিভিন্ন ধরনের ডেইলি ব্লগ কাজ করে, এই ধরনের সফটওয়্যার গুলি সাধারণত ইউজ করা হয় বেশি। যেমন সবচেয়ে রিনোন হচ্ছে আপনার ফিল্মোরা। এটার মাধ্যমে আপনি একটা ভিডিও করার পর সেটাকে অডিও অ্যাড করা, সেটাকে কাট করা, বিভিন্ন এফেক্ট দেওয়া, সবকিছু করতে পারবেন। অ্যাডোবি প্রিমিয়ার রাশ, এটা পেইড ভার্সন, এটা হলো আরো বেস্ট যদি আপনি ইউজ করতে পারেন বা আপনি যদি কিনে ফেলতে পারেন তাহলে এটাতে এই জিনিসগুলো হচ্ছে মেইন। তো এগুলো দিয়ে সাধারণত ভালো ভালো কাজ করা যায়, এডিটিং এর কাজ করা যায় অডিও বা ভিডিওর ক্ষেত্রে। বা ভিডিওর ক্ষেত্রে আরো যদি দেখাই, আরেকটা হচ্ছে ব্লেন্ডার, ব্লেন্ডার ইউজ করতে পারেন। অনলাইনে আপনি মোবাইলে হয়তো বা এই ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যার ফ্রি পাবেন। এরপর হচ্ছে মাল্টিমিডিয়া ওয়েবসাইট অথরিং, এটা আসলে যেমন ওইরকম টাইপের সফটওয়্যার না, অ্যাকচুয়ালি মাল্টিমিডিয়া সফটওয়্যার, মূলত হচ্ছে মাল্টিমিডিয়া সফটওয়্যার যা, আর মিডিয়া প্লেয়ার কাইন্ডস অফ কাছাকাছি। কিন্তু মাল্টিমিডিয়ার ক্ষেত্রে আপনি অডিও ভিডিও সব ধরনের সফটওয়্যার ইউজ করতে পারেন। যেমন একটা রিনো সফটওয়্যার হচ্ছে ভিএলসি, ভিডিও মানে মাল্টিমিডিয়া প্লেয়ারের ক্ষেত্রে, মিডিয়া প্লেয়ারের ক্ষেত্রে ভিএলসি সবচেয়ে রিনো।
আপনি এটাতে যে কোনো ভিডিও রান করতে পারবেন, যে কোনো ফরম্যাটের ভিডিও রান করতে পারবেন। এছাড়া আপনি যদি কোনো ভিডিও রেকর্ড করতে চান, রেকর্ড করে স্ক্রিন রেকর্ড করতে চান, সেটা অডিও রেকর্ড করতে চান, তাহলে ক্যাম্পাসিয়া এটা একটা ফরম্যাট আছে, এটা দিয়ে আপনি সুন্দর রেকর্ড করতে পারবেন। এছাড়া আপনি পিকাসা আছে বা ক্যানভা আছে, এগুলি দিয়ে আপনি হয়তো ইমেজ এডিট করা বা ডিজাইন, আপনি ইমেজকে ডিজাইন করতে পারবেন খুব সুন্দর করে। পার্সোনালি আমি যেটা বলবো যে আপনি মাল্টিমিডিয়া সফটওয়্যার বা মিডিয়া প্লেয়ার যদি বলি, মিডিয়া প্লেয়ার সফটওয়্যার লিস্ট যদি বলি, তাহলে দুইটা সফটওয়্যার আপনি রাখতে পারেন খুব ভালো। একটা হচ্ছে ভিএলসি, কেম প্লেয়ার, অথবা পট প্লেয়ার। এই তিনটা খুব ভালো কাজ করে এবং খুব স্মুথ কাজ করে। তো এরা হচ্ছে মূলত মিডিয়া প্লেয়ারের কাজ, যেখানে আপনি অডিও ভিডিও যে কোনো কিছু রান করতে পারবেন। ডিস্ক বার্নিং এটা এখন আমরা প্রায় ইউজ করি না বললেই চলে। অনেক আগে এগুলো ইউজ করা হতো যখন আপনাদের সিডি রাইটার, ডিভিডি রাইটার থাকতো। তো সবচেয়ে বিখ্যাত ডিস্ক রাইটার হচ্ছে নিরো বার্নিং রোম। এটা আপনি একটা সিডি রোম আছে, আপনি সিডি রাইটার কিনে ফেলছেন বা ডিভিডি রাইটার কিনছেন, এই সফটওয়্যারটা ফ্রি দিবে। এই সফটওয়্যার ইনস্টল দিলে আপনি ওই সফটওয়্যারের মধ্যে আপনি যে ফাইলটা বা যে ভিডিও অডিও কিছু রাখেন কপি করে, বার্ন দিলে সে ওই সফটওয়্যারটা ওই যে সিডি অথবা ডিভিডিতে বার্ন করে। তার মানে ওই খালি সিডিটার মধ্যে ওই ডকুমেন্টটা চলে আসে। তো এটা হচ্ছে একটু বিখ্যাত। এবং আরেকটা হচ্ছে সাইবার লিঙ্ক। তো এটা আমাদের এখন বেশি একটা ইউজ হয় না। এরপর আমরা আসি হচ্ছে পার্সোনাল ইন্টারেস্ট। এখানে অনেক সফটওয়্যার আছে, আমরা হয়তো কয়েকটা রিনোন দেখাবো পার্সোনাল ইন্টারেস্টের ক্ষেত্রে, যেমন লাইফস্টাইল টাইপের সফটওয়্যার। তো লাইফস্টাইল সফটওয়্যার বলতে কি বোঝায়? যে আপনি প্রতিদিনকার লাইফে ধরেন একই কাজ বারবার করতেছেন, তো এই টাইপের একটা জিনিস, যেটা হয়তো বা আপনি ডে টু ডে লাইফে আপনার লাইফটা ইজি করার জন্য তৈরি করতে পারেন। সাধারণত এই জিনিসগুলো আমাদের খুব কম লাগে। যেমন ট্রিপ অ্যাডভাইজার হতে পারে, আপনারা অনেক বেশি ঘোরাঘুরি করেন, আপনি হয়তো বা এই ধরনের একটা সফটওয়্যার বা অ্যাপস আপনি খুঁজে বের করছেন যেখানে বিভিন্ন জায়গা সম্পর্কে ইনফরমেশন আছে, ট্রাভেল ওয়েবসাইট সেটা। বা আপনি জিম করতে পছন্দ করেন, ফিটনেস ধরে রাখতে পছন্দ করেন, এই ধরনের কিছু সফটওয়্যার আছে। আপনি চাচ্ছেন যে প্রতিদিন আপনি বিভিন্ন সিচুয়েশনে পড়েন বা বিভিন্ন এনভায়রনমেন্টে যান যেখানে আপনি উপস্থিত বুদ্ধি বা নতুন কোনো অ্যাডজাস্টমেন্টের দরকার পড়ে, আপনি এরকম কিছু সফটওয়্যার পাবেন। বা টু ডু লিস্ট আপনি ইউজ করতে পারেন, আপনার কোনো কিছু মনে থাকে না কাজ, হ্যাঁ, আপনি কি করবেন, আপনি কাজটা মনে রাখার জন্য হয়তো একটা সফটওয়্যার ইউজ করতে পারেন, টু ডু লিস্ট। বা আপনি হিসাব নিকাশে খুব কাঁচা, আপনি হয়তো ডে টু ডে লাইফে খরচ কিভাবে করবেন সেটা বুঝে পারেন না, সেটা আপনি এই এই ধরনের লাইফ স্টাইল অনেকগুলো অ্যাপ আছে যেগুলো ইউজ করতে পারেন আপনি। তো এই কিছু টপ লাইফ স্টাইল দেখাই। এটা হচ্ছে আপনার বেসিক লাইফটাকে, মানে ডে টু ডে লাইফটাকে খুব উন্নত করবে এই বিষয়টা। যেমন আপনি হেলদি লাইফ স্টাইল মুভ করতে চান, তাহলে আপনি ওই ওই ধরনের, যেমন ধরেন ট্রেলো, এটা হচ্ছে আপনি আপনার কাজগুলিকে গুছাই নিতে পারবেন, টু ডু লিস্ট। এইটার লাইফ স্টাইল অ্যাপ, আপনি প্রতিদিন কি কাজ করতে চান সকাল থেকে রাত পর্যন্ত সেটা একটা লিস্ট বানাই ফেলতে পারেন। ক্যালেন্ডার, এটা আমরা দেখাইছি। অ্যানিডু, এটা একটা টু ডু লিস্টের মতো। স্কুল প্ল্যানার, আপনি রুটিন অ্যাড করতে পারেন। পোমোডোরো খুব ইন্টারেস্টিং, ধরেন আপনার পড়াশোনায় মনোযোগ নাই বা আপনি কোনো একটা কাজ 1 ঘন্টা ধরে করতে পারেন না, আধা ঘন্টা কনসেন্ট্রেট থাকে না, তো পোমোডোরো টেকনিকের মাধ্যমে আপনি 25 মিনিট বা 30 মিনিটের একটা গ্যাপে, ওরা একটা সুন্দর একটা টেকনিকে আপনাকে কনসেন্ট্রেট করার জন্য একটা অ্যালার্ম তৈরি করে দিবে। আপনি অতটুকু সময় পড়বেন, কিছুক্ষণ পর গ্যাপ দিবে, কিছুক্ষণ পর পড়বেন, কিছুক্ষণ পর গ্যাপ দিবেন, এইভাবে করে সে আপনাকে একটা রুটিন বানাই দেবে। টিক টিক, যেটা আমি ইউজ করি পার্সোনালি, এটা খুব ভালো একটা অ্যাপস। আপনি মোটামুটি এই অ্যাপস এর ভিতরে সবকিছু পেয়ে যাবেন, আপনি ট্রেলো, টু ডু লিস্ট, ক্যালেন্ডার, অ্যানিডু, স্কুল প্ল্যানার সব একসাথে আপনি পাবেন টিকটিকের মধ্যে। গুগল টাস্ক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনি ডে টু ডে লাইফে ইউজ করার জন্য আহ, আপনারা করতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো লাইফ স্টাইলের জন্য আপনার জন্য একটাই অ্যাপস ঠিক ঠিক ইউজ করলেই এনাফ। মেডিকেল টাইপস অ্যাপ আছে। তো মেডিকেল টাইপ আসলে কি, এখানে অনেক মেডিকেল টাইপ অ্যাপ থাকতে পারে, কিন্তু আপনারা একটা কাজ করতে পারেন। বাংলাদেশে খুব বিখ্যাত একটা মেডিকেল টাইপস অ্যাপস আছে। ডিএমসি, সরি, এটা
তো এটা আপনারা এখান থেকে ইউজ করতে পারেন ডিএমআইএস। এই সফটওয়্যারটা আপনারা অ্যাপস হিসেবে ইনস্টল করতে পারেন আপনাদের পিসিতে। আমি সফটওয়্যারটা একবার দেখাই দিই আপনাদের। বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত একটা সফটওয়্যার, এটা পেইড ভার্সন আছে, আপনি পেইড ছাড়াও ফ্রি ইউজ করতে পারবেন, ডিআইএমএস। এবং এটার মধ্যে আপনি বিভিন্ন ধরনের মেডিকেল ইনফরমেশনস, আপনার বিভিন্ন সিমটম, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মেডিসিন সম্পর্কে আপনি জানেন। মেডিসিন অ্যাকচুয়ালি আপনি কিনতে গেছেন, মেডিসিনটা কি কাজে লাগে আপনি জানেন না, বানানটা বুঝতেছেন, আপনি সার্চ করে দেখতে পারবেন। এবং একই সাথে এখানে আপনি মেডিসিনের দামটাও জানতে পারবেন বাংলাদেশে, যে এই মেডিসিনটা অ্যাকচুয়ালি এক প্যাকেটে কয়টা থাকে, কত। তো এটা খুব ভালো একটা ইমপ্রুভ করা একটা অ্যাপস। এটা ডাক্তাররা প্রচুর ইউজ করে। আপনারা দেখবেন যে ডাক্তাররা কোনো একটা মেডিসিন দিতে গেলে এখন বর্তমানে এই অ্যাপসটা ওপেন করে সেই মেডিসিনটা চেক করে নেয়। আপনি চেক করে দেখতে পারবেন। এই ম্যাচটা সবচেয়ে বেস্ট, ডিএমআইএস অ্যাপটা। এটা মেডিকেলের জন্য ভালো। এন্টারটেইনমেন্টের জন্য আপনি বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করতে পারেন। তবে এটা আসলে মূলত স্পেসিফিক এন্টারটেইনমেন্ট হিসেবে বলা যায় না। যেমন আমরা কিন্তু এন্টারটেইনমেন্ট বলতে যেটা বুঝি যে মুভি, গান বা নাটক এগুলি দেখা, তো অ্যাকচুয়ালি এগুলির অ্যাপস বলতে নেটফ্লিক্স অ্যাপস, ডিজনি হোস্টার্স বা প্রাইম, এইচবিও ম্যাক্স, এগুলো বিভিন্ন ধরনের অ্যাপগুলি যেগুলো আছে এগুলিকে বোঝায়। আসলে এগুলি এন্টারটেইনমেন্ট হতে পারে, কনভেনিয়েন্স আছে। সো এটা একটা শপ ম্যানেজমেন্টের মতো। সো আপনি ছোটখাটো একটা দোকান চালাচ্ছেন, তো ওই দোকানের ভিতরে কিছু কেনা বেচা হচ্ছে, আপনি ওই দোকানটা চালানোর জন্য ইউজ করতে পারেন এরকম। আমার জানা মতে একটা আছে বাংলাদেশে হালখাতা, এতটা ভালো খারাপ না অ্যাপ এটা। এটার মাধ্যমে আপনি হয়তো বা টুকিটাকি ছোটখাটো একটা বিষয়, এটা না সরি, তালিকা। এটা এটা একটা সুন্দর অ্যাপস, যেটা আমি বাংলায় আপনি হয়তো বা আপনার ব্যবসার ইজি হিসাব নিকাশ রাখতে পারবেন। তো এটা এক ধরনের আপনার কনভিনিয়েন্স টাইপস অফ সফটওয়্যার। এছাড়া এডুকেশনাল অ্যাপস অনেক আছে। আমি এখানে কয়েকটা দেখাবো আপনাদের এডুকেশনাল, যেটা কাজে লাগবে। আচ্ছা, এডুকেশনাল অ্যাপ বলতে যেটা বোঝায় দুই রকমের। একটা হচ্ছে আপনি এডুকেশনের সহযোগিতার জন্য একটা সফটওয়্যার বানাইছেন, সরাসরি এডুকেশন সহজ করার জন্য। যেমন আপনি গুগল মিট ইউজ করতেছেন এডুকেশনের জন্য, এটা একটা এডুকেশনাল অ্যাপ হয়ে যেতে পারে। কিন্তু আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে এডুকেশনটাকে আপনাকে সহজ করবে, মানে এডুকেশনাল পড়াশোনা টাইপের কিছু একটা। যেমন ডিকশনারি। তো ডিকশনারি অ্যাপ, বা আপনি যদি ডিকশনারি দেখেন সফটওয়্যার, তো বাংলায় অনেকগুলো ডিকশনারি আছে, ইংলিশ টু বাংলা ডিকশনারি। তো সেক্ষেত্রে আমি একটা নিয়ে বলি। আহ, আপনি ক্যামব্রিজ ডিকশনারি ডাউনলোড করতে পারেন, এটা অফলাইন ডাউনলোডের জন্য। জিনিসটা খুব খুব ভালো, ক্যামব্রিজের। আর বাংলা যদি ডিকশনারি আপনি ইউজ করেন পিসিতে, তাহলে এটা অনেক আগে ছিল, এখন হয়তো বা বন্ধ হয়ে গেছে। এই যে বাংলা টু বাংলা ডিকশনারি, এই টাইপের অ্যাপগুলি ইউজ করতে পারেন। এটা তাছাড়া মনে করেন এনসাইক্লোপিডিয়া, আমি একটা দেখাই, এনপিডিয়া সফটওয়্যার। তো সেক্ষেত্রে আপনি এনসাইক্লোপিডিয়া বলতে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, এই সফটওয়্যারটি ইনস্টল দিতে পারেন। এটার মাধ্যমে আপনি মোটামুটি ওয়ার্ল্ডের এ থেকে জেড পর্যন্ত যত হিস্ট্রি আছে সব হিস্ট্রি আপনি সার্চ করে বের করতে পারেন। এছাড়া অনেক আগের বাট কাজে লাগে মাইক্রোসফটের এনকার্টা। এটা এখন মানে আসলে বন্ধ হয়ে গেছে, এটা এখন আর নাই। মাইক্রোসফট 2009 সালে এটা বন্ধ করে দিয়েছে, কিন্তু এটা খুব ভালো একটা এনসাইক্লোপিডিয়া। আপনি 2009 সালের এডিশন যদি পান, ইনস্টল করে দেখতে পারেন, একটা কমপ্লিট এনসাইক্লোপিডিয়া টাইপের এডুকেশনাল সফটওয়্যার, যেটা অনেক বিশাল বড়। এবং এত বড় সফটওয়্যার যে আপনি হয়তো বা আহ, অনেক ধরনের ইনফরমেশন অনলাইনে যা পাবেন 2009 সাল পর্যন্ত সেই কোনো ইনফরমেশন গুলি পেয়ে যাবেন। এই ধরনের এডুকেশনাল সফটওয়্যার গুলো আপনি ইউজ করতে পারেন ই লার্নিং এর জন্য। তো ডিকশনারি ইউজ করা এই জিনিসগুলো আসলে মূলত পার্সোনাল ইন্টারেকশন এডুকেশনাল পার্টে পড়ে আর কি। এছাড়া আপনি কমিউনিকেশনের ক্ষেত্রে কি ইউজ করতে পারেন, কি ধরনের অ্যাপস, যেমন ব্লগ। ব্লগ তো দেখানোর কিছু নেই, আপনি যে কোনো একটা ব্লগে যাবেন, যে ব্লগটা সাধারণত ওয়েব হইতে পারে, ওয়েবের একটা লিঙ্ক থাকতে পারে। ব্রাউজার আপনি জানেন, ব্রাউজার বলতে রিনন ব্রাউজার কি কি আছে দেখাই। যে ব্রাউজার সফটওয়্যারটা দেখি,
সো দেখেন, ব্রাউজার সফটওয়্যার আমরা রিনোন যেটা চালাই সেটা হচ্ছে মজিলা, গুগল ক্রোম, মাইক্রোসফট এজ আমরা বিষয়টা চালাই না। অপেরা আমরা মোবাইলে বেশি চালাই। তা কোনটা কোনটার জন্য ভালো হতে পারে আমি কিছুটা আইডিয়া দিই। ফায়ারফক্স, এটা মেমোরি খুব কম খায় আপনার র্যামে, এটা ক্রাশ খুব কম করে, সো এটা হচ্ছে আপনার টপ লিস্টে থাকা উচিত। সেকেন্ড হচ্ছে গুগল ক্রোম, যেটা র্যাম বেশি জায়গা দখল করে এবং খুব স্লোলি মাঝে মধ্যে কাজ করে, এবং এটা কিন্তু এটা লোড হয় খুব তাড়াতাড়ি। তো এটা আপনি সেকেন্ড ক্যাটাগরিতে রাখতে পারেন। আহ অপেরা, এটা আপনি মোবাইলের জন্য ইউজ করতে পারেন। অপেরা হচ্ছে মোবাইল কমিউনিকেশন জন্য বেস্ট, সাফারি হচ্ছে আইওএস এর জন্য বেস্ট। তাহলে এই কয়টা আপনি সফটওয়্যার ইউজ করতে পারেন। এগুলো হচ্ছে ব্রাউজারের ক্ষেত্রে। এছাড়া আপনি চ্যাট রুম, এটা এখন আমরা তেমন ইউজ করি না, বাট একটা আইডিয়া দিই। একসময় চ্যাট রুম অনেক বেশি চলতো। যেমন একসময় আমাদের ইয়াহু চ্যাট রুম ছিল, যেটা এখন বন্ধ হয়ে গেছে। এখন বর্তমানে সবচেয়ে বেশিরভাগ চ্যাট রুম যেটা বেশি চলে সেটা হচ্ছে ডিসকর্ড। তো ডিসকর্ডের মধ্যে আপনি যদি আপনার একটা লগ ইন করেন, আপনি যদি কোনো একটা গ্রুপ থাকে যার দ্বারা একটা চ্যাট রুম খুলছেন, যেমন ধরেন আপনার তো একটা ধরেন কেউ লতে পড়েন, কেউ বিবিএ তে পড়েন, এখন আপনারা চাচ্ছেন যে একটা চ্যাট রুম আমি ডিসকর্ডে খুলবো। তাহলে যে ব্যক্তিটা খুলবে সে সব লয়ের স্টুডেন্ট অথবা লয়ের যারা এক্সপার্ট তাদেরকে সেখানে আমন্ত্রণ জানাইছে, সেখানে তারা গ্রুপ স্টাডি করবে, বিভিন্ন বই লিংক দিবে, তারা আলোচনা করবে। এইটা হচ্ছে চ্যাট গ্রুপের কাজ। যে ইচ্ছা আসতে পারবে, যাকে ইচ্ছা সে জয়েন করাইতে পারবে। এটা অনলাইন ডিসকাশন হচ্ছে, এটাকে বলা ফোরাম। হ্যাঁ, এই ফোরাম বিষয়টা হচ্ছে অনেকটা গুগল ফোরাম হইতে পারে। যেমন অনলাইন ডিসকাশন ফোরাম লিস্ট আমি যদি দেখাই, অনেকগুলি আছে। যেমন একটা হচ্ছে আপনার গুগল গুগল ফর্ম আছে, কমিউনিটি। এখানে যেটা হয় ফোরাম, আপনি আপনার পার্সোনাল যে ইন্টারেস্ট গুলো বা আপনার পড়াশোনা বা বিভিন্ন ধরনের ডিসকাশন গুলি, সেগুলি ফোরামে যদি পোস্ট দিয়ে দেন, তাহলে সেই ফোরামগুলি আপনাকে ইনফরমেশন গুলো অ্যান্সার দিয়ে দেবে। সবচেয়ে বিখ্যাত হচ্ছে স্ট্যাক ওভারফ্লো। স্ট্যাক ওভারফ্লো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম, যেখানে এমন কোনো সাবজেক্ট নাই যেই সাবজেক্টে আপনি সেখানে পোস্ট করবেন না, মানে আর সে অ্যান্সার না দিবে। এখানে এক্সপার্টরা বসে থাকে অ্যান্সার দেওয়ার জন্য। এখানে পুরোটাই হচ্ছে ফ্রি। এখানে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন, খুলে ধরেন আপনার বিবিএ সম্পর্কিত সমস্যা, না আপনার টেকনোলজিক্যাল প্রবলেম, পার্সোনাল সমস্যা, আপনি রিলিজিয়াস ম্যাটারের কথা বলবেন, আপনি প্রোগ্রামিং রিলেটেড কথা বলবেন, যে কোনো প্রবলেম আপনি স্ট্যাক ওভারফ্লোর অনেকগুলো ভার্সন আছে, আপনি অনেকগুলো সাইট আছে, আপনি সেই সাইটগুলো খুঁজে চেক করে দেখবেন যে কোনটার মধ্যে আপনার যায়। আপনি সেখানে লিস্টের ভিতরে চলে যাবেন এবং সেইখান থেকে আপনি প্রশ্ন করবেন। প্রশ্ন করে আপনার অ্যান্সারের জন্য ওয়েট করবেন, দেখবেন যে আপনাকে সেখানে অ্যান্সার দিয়ে দিচ্ছে। যেমন এখানে একটা প্রশ্ন করছে, তুমি প্রশ্নটা পুরোটা দিয়ে দিচ্ছে, পুরো ঘটনাটা এখানে নিচে হয়তো বা যদি কেউ থাকে সে অ্যান্সারটা দিয়ে দিবে। তাহলে এটা একটা ডিসকাশন ফোরামের মতো কাজ করে। ইমেল, আমরা জিমেল ইউজ করি বা হচ্ছে আপনার আহ, আহ, হয়তোবা ইয়াহু মেল ইউজ করি। আপনারা এটা ইমেল ইউজ অলরেডি করছেন দেখছেন। ফাইল ট্রান্সফার, এটা খুব ইন্টারেস্টিং একটা সফটওয়্যার। ফাইল ট্রান্সফার সফটওয়্যার, এফটিপি বলা হয়। সবচেয়ে বিখ্যাত সফটওয়্যার হচ্ছে ফাইলজিলা। আমরা ফাইলজিলাটাই বেশিরভাগ ইউজ করি। এই সফটওয়্যারটার কাজটা কি? ফাইলজিলা এমন একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটার মধ্যে আপনি আহ, ধরেন আমি এটা এইভাবে দেখাই ফাইলজিলার পার্টটা। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি অনলাইনে ডকুমেন্ট আপলোড করতে পারবেন, কোনোটা জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন আপনার পিসি থেকে, সফটওয়্যারে। আহ আমি এটা একটু ডিটেলসে বুঝাই। ধরেন আপনাকে একটা তাহলে সফটওয়্যারটা এরকম দেখতে অনেকটা। এবং এই সফটওয়্যারের মধ্যে আপনি দেখবেন যে দুইটা পার্ট আছে। একটা পার্টে আপনি আপনার পিসি দেখতে পাবেন, আর একটা পার্টে দেখতে পাবেন হচ্ছে আপনার অনলাইন। আপনি চাচ্ছেন আপনার পিসি থেকে একটা ফোল্ডার বা একটা ভিডিও, ভারী কোনো একটা ফাইল, সেটাকে আপলোড করে অনলাইনে পাঠিয়ে দিতে। তাহলে আপনি এই সফটওয়্যারের মাধ্যমে আপলোড করতে পারবেন। আবার অন্য কোনো জায়গা থেকে আপনি যাচ্ছেন কোনো অনলাইনে কোনো একটা অ্যাক্সেস আছে, আপনি সেখান থেকে ডাউনলোড করতে যাচ্ছেন, তাহলে ওখান থেকে রাইট বাটন ক্লিক করে ডাউনলোড করে ফেলতে পারেন আপনার পিসিতে। তাহলে এরকম ফাইল আদান প্রদানের জন্য এই সফটওয়্যারটা মূলত ইউজ করে। এছাড়া ইন্টারনেট ফোন আছে, আইপি ফোন। আইপি ফোনের সফটওয়্যার অনেকগুলো আছে।
তো আইপি ফোনের একটা আহ, বাংলাদেশের জন্য পরিচিত একটা আইপি ফোনের সফটওয়্যার হচ্ছে আলাপ। আপনি আলাপ সফটওয়্যারটা ইউজ করছেন কিনা আমি জানি না, এটা বিটিসিএল এর একটা সফটওয়্যার। আলাপ হচ্ছে বিটিসিএল এর কলিং অ্যাপ। এই কলিং অ্যাপে আপনি যদি এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেন, এবং এখানে যে আপনাকে একটা নাম্বার দেওয়া হবে, মোবাইল নাম্বার, নতুন একটা নাম্বার, এবং সেখানে আপনি যদি টাকা পে করেন, টাকা রিচার্জ করেন, তাহলে আপনার অনলাইনের মাধ্যমে আপনি যে কোনো মোবাইলে কথা বলতে পারবেন। অনলাইনে মানে হচ্ছে আপনার ইন্টারনেট ইউজ করে খুবই কম টাকা কাটে। তো এটা হচ্ছে একটা আইপি ফোনের মতো আপনি বলতে পারেন, অ্যাপস দিয়ে আপনি কিন্তু কাজ করেন। আহ এছাড়া ইন্টারনেট মেসেজিং আছে, যেটা আপনারা মেসেঞ্জার ইউজ করছেন, সেটা মোবাইল মেসেজিং আপনার মোবাইলে মেসেজ করে। ভিডিও কনফারেন্সিং আমি তো মিট দেখাইছি আপনাদেরকে, এবং জুম দেখছেন। এর আগে স্কাইপ ইউজ করতো। ওয়েব ফিডস হচ্ছে বিভিন্ন ধরনের ইনস্ট্যান্ট নিউজ অ্যাক্টিভিটি গুলি আপনাকে দেখায়, এগুলি কমিউনিকেশনের কিছু সফটওয়্যার। এছাড়া সিকিউরিটি সফটওয়্যার বলতে পার্সোনাল ফায়ারওয়াল বলতে একটা বিষয় আছে। পার্সোনাল ফায়ারওয়াল এই সফটওয়্যারটা মূলত ইনস্টল করে নিতে হয়। অনেক সময় আপনি ইনস্টল করাই থাকে, আমি আপনাদের ফায়ারওয়াল দেখাই। এটা একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটা ইনস্টল করে নিলে আপনার পিসিতে বিভিন্ন ধরনের খারাপ যে ম্যালওয়্যার ভাইরাস যেগুলো, এগুলো ব্লক করে দেয়, সে আসতে দেয় না, আপনার নিজের অগোচরে আসতে দিবেন। এটা অনেকটা সফটওয়্যারের কন্ট্রোল প্যানেলের অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস সরি, অ্যান্টিভাইরাস কি ইউজ করবেন তাই? মূলত অ্যান্টিভাইরাস তেমন একটা ম্যান্ডেটরি কিছু না এখন বর্তমান সময়ে। যদি আপনি ইউজ করতে চান, হয়তো অ্যাভাস্ট, ক্যাসপারস্কি, দুইটা ইউজ করতে পারেন। কিন্তু পার্সোনালি আমি বলবো যে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি যদি কিনে ইউজ করতে পারেন, ম্যালওয়্যার বাইটস, এটা কিনতে পারেন, সবচেয়ে বেস্ট। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অ্যান্টিভাইরাসটা মাইক্রোসফটের যে ফ্রি দেয় সেটাই হচ্ছে বেস্ট। মাইক্রোসফট ডিফেন্ডার অটোমেটিকলি আপনাকে ডিফেন্ড করে। সো এখানে আপনি যদি সিকিউরিটিতে যান, উইন্ডোজ সিকিউরিটি ক্লিক করেন, তাহলে আপনি দেখবেন যে মাইক্রোসফটের ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন, এটাতে ক্লিক করলে দেখবেন যে এখানে অটোমেটিক্যালি ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন অন আছে, এবং র্যানসমওয়্যার প্রোটেকশন আছে। তো এইটা এমন শক্ত যে আপনি আসলে আহ, যেভাবেই কোন একটা যদি ম্যালওয়্যার বা কোন একটা সমস্যা তৈরি হয়, সে অটোমেটিক ধরে ফেলে। কিন্তু যদি এমন হয় যে আপনি একটা নিজে থেকেই একটা উল্টাপাল্টা সফটওয়্যার ইনস্টল দিচ্ছেন, পিসির মধ্যে জোর করে সফটওয়্যারে ভাইরাস ঢুকাই ফেলছেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো হবে ম্যালওয়্যার বাইট ইউজ করতে। ম্যালওয়্যার বাইটস একটা ভালো সফটওয়্যার। এছাড়া ম্যালওয়্যার রিমুভার্স, যেটা আমি বলছিলাম, এই ম্যালওয়্যার রিমুভার্স হচ্ছে এই ম্যালওয়্যার বাইটস অ্যাকচুয়ালি। ইন্টারনেট ফিল্টার্স, এটা আসলে মূলত এমন একটা সফটওয়্যার যেটার মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারেন। তো এই কন্ট্রোল করা বলতে কি বোঝায়, যেমন এখানে ন্যানি কন্ট্রোলার আছে, নেট ন্যানি, ইন্টারনেট ফিল্টার। বাচ্চাদের ক্ষেত্রে এটা সাধারণত ইউজ করে। যেমন একটা উদাহরণ দিই, আপনি চাচ্ছেন যে ইউটিউব আপনার পিসিতে দেখা যাবে না, ফল্ট ফিল্টার করা। অথবা আপনি যদি চান যে কোনো একটা ওয়েবসাইট আপনি চাচ্ছেন ব্লক করে রাখতে, তাহলে ইন্টারনেট ফিল্টারে ওইটা আপনি ক্লিক করে রাখলে ওটাকে সে অন করতে দিবে না। এই ধরনের ফিল্টারিং সফটওয়্যার গুলো সাধারণত ইন্টারনেট ফিল্টার বলা হয়। এটা তেমন একটা রিনোন না। ফাইল ডিস্ক এবং সিস্টেম ম্যানেজমেন্ট, এগুলো আমরা একটু দেখাই দিই। ফাইল ডিস্ক সিস্টেম ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়? অ্যাকচুয়ালি আপনি যখন আপনার পিসিটা চালান, সেই পিসির আশেপাশে অনেকগুলো ছোট ছোট কম্পোনেন্ট দেখেন, যেগুলো আপনার পিসিটার সিস্টেমটাকে ম্যানেজ করতে সাহায্য করে। যেমন ধরেন, এই সি ড্রাইভটা, আমি চাচ্ছি এই ড্রাইভটা কত মেগাবাইট দেখবো, তাহলে এখানে দেখেন প্রপার্টিজে গেলাম, আমি এখানে দেখলাম যে এটা কত জিবি খালি আছে, এবং কতটুকু এটা ফিল আপ করা। আমি যদি চাই ডিস্ক ক্লিন আপ করতে, তাহলে ডিস্ক ক্লিন আপে ক্লিক করলাম, এবং সে আমাকে দেখাইলো যে তোমার ডিস্কে এমন কি কি ইনফরমেশন আছে যেগুলো আপনি আহ, মানে করতে পারেন, রিমুভ করতে পারেন। এটা খুব গুরুত্বপূর্ণ। খেয়াল করেন যে আপনি চাচ্ছেন যে আপনার উম, অবাঞ্ছিত ফাইলগুলিকে ডিলিট করতে, সেগুলো সিলেক্ট করে আপনি যদি ওকে দেন, সে আপনার এই অবাঞ্ছিত ফাইলগুলিকে ডিলিট করে দেবে, মানে অযথাই জায়গা দখল করে রাখছে এরকম কিছু। তাহলে এইটা হইতে পারে আপনার একটা ছোট্ট একটা টুলস, যে টুলসটাকে বলা হয় ইউটিলিটি টুলস। বা আপনি হতে পারে যে আপনি চাচ্ছেন কোনো কিছু সার্চ করতে, যেমন আপনি একটা ভিডিও চাচ্ছেন যে কম্পিউটার, এই লেখাটা দিয়ে এন্টার দিতে, তাহলে কম্পিউটার রিলেটেড যত ফাইল আপনার পিসিতে আছে সবগুলো এখানে আসবে। বা আপনি যদি চান যে আহ, কোনো কিছু হাইড করতে, তাহলে আপনি কোনো একটা পিসিতে যান, সেখান থেকে আপনি ড্রাইভ টুলে যান, টুলে গিয়ে আপনি এখান থেকে সরি ভিউ এ গিয়ে আপনি হিডেন আইটেমটা সিলেক্ট করে উঠাই দিবেন, তাহলে হাইড করে হয়ে গেল, মানে জিনিসটা হাইড হয়ে গেল।
এইভাবে আপনি একটা আইকনকে বড় করা, ছোট করা, বা কোনো একটা আইকনের উপর আপনি রাইট ক্লিক করলেন এবং সেই আইকনটাকে আপনি চেঞ্জ করতে চান, কাস্টমাইজে গিয়ে চেঞ্জ আইকনে গিয়ে আপনি হয়তো বা সামথিং একটা ভ্যালু চেঞ্জ করে ওকে দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিলেন। এরকম ছোটখাটো বিষয়। বা এমন হতে পারে যে আপনি হয়তো বা আহ, ধরেন আমি এখান থেকে দেখাই যে ধরেন ডিস ডিফ্র্যাগমেন্টার বা ইমেজ ভিউয়ার। যেমন আমি কোনো একটা ইমেজ ভিউ করতে চাই, তাহলে ইমেজের বাটনে ক্লিক করলে কিভাবে ভিউ করবো? তো এটা হতে পারে এরকম যে আপনি চাচ্ছেন একটা ইমেজকে শো করতে, তো ইমেজটা আমি একটা বের করি, ধরেন এই ইমেজটা আছে, এখন এই ইমেজটা আমি দেখাবো। তো ইমেজটা দেখানোর জন্য রাইট বাটন ক্লিক করে আপনি যদি এখানে ভিউ দেন, সামথিং একটা ভিউ দেন, ওপেন উইথ জাস্ট এই যে পেইন্ট ফটোস, এটা দিলেন, তাহলে ফটো দিয়ে ওপেন হবে। এটা একটা সফট, জাস্ট ইমেজটা দেখানোর জন্য। আহ, বা এটা হতে পারে যে আপনি আনইনস্টল করতে চান কোনো কিছু, তো আমি চাচ্ছি প্রোগ্রাম, অ্যাড ও রিমুভ প্রোগ্রাম, এটাতে ক্লিক করলাম এবং এখানে অনেকগুলো প্রোগ্রাম যেগুলো আছে সেগুলো আমি ডিলিট করতে চাই একটা। তো ফর এক্সাম্পল আমি এইটাকে ডিলিট করবো, তো এটাতে ক্লিক করে আনইনস্টল টিপ দিলাম। এরকম সফটওয়্যার দুইটা হতে পারে। বা হচ্ছে আপনি ফাইল কম্প্রেস করতে চান। কম্প্রেস বলতে কি বোঝায়, যেমন আপনি চাচ্ছেন যে কোনো একটা বড় ফাইল আছে, বিশাল বড় ফাইলটাকে আপনি কম্প্রেস করবেন, ছোট করে ফেলুন। এই ফাইলটার সাইজ কত দেখি একবার। ধরেন এই ফাইলটার সাইজ হচ্ছে 53 কিলোবাইট। এখন আমি এটাকে রাইট বাটন ক্লিক করে যদি সেন্ড উইথ দিই, সেন্ড উইথ কম্প্রেসড, এই যে কম্প্রেস দিলাম, এটা ছোট করে ফেললো। এখন দেখ, এটা সাইজ হয়তো বা দেখা গেছে 49 কিলোবাইট হয়ে গেছে, মানে একটু ছোট হয়ে গেছে হালকা। তো এটা হলো কম্প্রেস করা। আবার রাইট বাটন ক্লিক করে আমি ডিকম্প্রেস করতে পারি, এক্সট্রাক্ট করলে এই সেম জিনিসই আপনার এক্সট্রাক্ট হয়ে চলে আসবে। আপনি ডিলিট করে দিলেন, কোনো কিছু ডিলিট করার অপশন থাকবে, বা আপনি ব্যাকআপ নিতে পারবেন, পিসি মেনটেন করতে পারবেন। এরকম ছোট ছোট জিনিসগুলো আপনি যে করতেছেন, এগুলো যেই টুলস এর মাধ্যমে করেন সেগুলোকে বলা হয় ফাইল ডিস্ক এন্ড সিস্টেম ম্যানেজমেন্ট। মোটামুটি আমরা এতটুকু বুঝতে পারলাম যে আসলে আপনি সফটওয়্যারটা কিভাবে, কি ধরনের সফটওয়্যার কিভাবে আপনি ইউজ করতেছেন। মূলত আমাদের টার্গেট ছিল এতটুকু। এখন আমি শর্টে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে সফটওয়্যার আমরা কি করবো, সফটওয়্যার কেনার ব্যাপারটা। যেমন ধরেন আমি এটা এমএস অফিসের কথা বলি, এটা খুব শর্টলি আমি দেখাই দেবো। এমএস অফিস বাই, এই কথাটা বলি। দেখেন, নর্মালি আমরা যেটা করি, একটা সফটওয়্যার ক্র্যাক ভার্সনটা সামনে ইনস্টল করি, আপনার পিসি গুলোতে সব ক্র্যাক ভার্সন। কিন্তু আপনি যদি কোনো একটা সফটওয়্যার কিনেন, মানে অ্যাকচুয়ালি কিনতে হয়, তাহলে দেখেন ব্যাপারটা কি দাঁড়ায়। যেমন শুধুমাত্র অফিস, মানে আপনি কি ইউজ করবেন, জাস্ট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস, এই জিনিসগুলো ইউজ করবেন ফ্রি, একবারের জন্য, ওয়ান টাইম পারচেস। ওকে, মানে একবারই কিনবেন একটা পিসির জন্য, আপনার পিসির জন্য 2021 সালের একটা ভার্সন আপনি কিনতে যাচ্ছেন। এবং এইটা হচ্ছে স্টুডেন্ট ভার্সন বলতেছে। আপনি যখন কিনবেন তখন আপনাকে $149 পে করতে হবে, ওয়ান টাইম ভার্সন, এটা কোনো আপডেট পাবেন না। শুধুমাত্র কয়টা সফটওয়্যার পাবেন, এই চারটা, আর কিছুই না। তাহলে কি বুঝলেন, যে আপনি যখন মাইক্রোসফটের কোনো একটা প্রোডাক্ট কিনতেছেন, তখন আপনি মূলত তাকে প্রতিটা আলাদা আলাদা অ্যাপস এর জন্য কম পে করতেছেন। বা এমন হতে পারে আপনি যদি বাসার জন্য কোনো কিছু কিনতে চান, প্ল্যান এন্ড প্রাইসিংটা, যেমন একটা প্ল্যানিং প্রাইসিং যদি আমি দেখি, মাইক্রোসফটের শুধু একটা প্রোডাক্টের আমি কথাই বলি, তাহলে দেখেন শুধুমাত্র আপনি কি ইউজ করতে পারবেন, অফিসের যতগুলো সফটওয়্যার আছে, মানে 2 থেকে 6 জন পিপল ইউজ করতে পারবে পার ইয়ার। প্রতি বছর আপনাকে 79 পাউন্ড করে দিতে হবে। তার মানে কি, আপনি এখানে আহ, প্রতি বছরই পে করতেছেন তাকে। তাহলে সেক্ষেত্রে আপনি 1 থেকে 6 জন মানুষ আহ, একটা পিসিতে ইউজ করতে পারবে, ম্যাকে ইউজ করতে পারবে, ফোনে, ট্যাবলেটে ইউজ করতে পারবে, একসাথে 5টা ডিভাইস আপনি ইউজ করতে পারবেন। তাহলে 5 জন ব্যক্তি চালাইতে পারতেছে, ব্যাপারটা এরকম। অ্যাড দিবে না, ডাটা সিকিউরিটি ভালো থাকবে, প্রিমিয়াম সব ফিচার ওপেন পাবেন। মানে যেটা আপনি যদি ক্র্যাক করে চালান, অনেক ফিচার হয়তো বন্ধ থাকতে পারে, বা 2 দিন পর পর দেখবেন যে রিস্টার্ট হচ্ছে হচ্ছে না, আবার নতুন করে ই করতে হবে, এরকম বিষয়। তো আপনি যখন কোনো একটা জিনিস কেনেন, যেমন এসিডিসির কথা বলি, এসিডিসি, আপনি যদি এটাকে কিনেন, এটা তো ফ্রি, আপনাকে 30 দিনের জন্য ইউজ করতে দিবে, কিন্তু এরপর তো আপনাকে কিনতে হবে। তাহলে এসিডিসি আপনাকে ওইভাবেই বলবে যে ফ্রি ডাউনলোড করতে পারবেন একটা নির্দিষ্ট সময়ের জন্য। আর আপনি যদি প্রোডাক্টটা প্রপারলি জানতে চান যে প্রোডাক্টটার দাম কত, তাহলে আপনি যে কোনো একটা ভার্সন সিলেক্ট করে আপনি দেখবেন যে অ্যাকচুয়ালি এসিডিসি আসলে কত টাকা চায় আর কি। মানে একটা ফটো এডিটিং সফটওয়্যার, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার আপনার জন্য।
আপনি যদি ফ্রি ট্রায়াল ইউজ করতে পারেন ওকে, যদি বাই নাও দেন তাহলে সে আপনাকে দেখাবে যে আপনি কি কি ফ্যাসিলিটি পাবেন যদি কিনেন, সবগুলো ফ্যাসিলিটি এখানে দেখাই দিবেন। তো এটা হচ্ছে আপনি প্রতি মাসে যদি চান 1 বছরের জন্য কত টাকা দিবেন, যদি লাইফ টাইম চান তাহলে কিভাবে চান, পুরো প্যাক চাইলে কিভাবে হবে, সেরকম আলাদা বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিনবো কি নাকি এটা ইউজ করবো এইভাবে, ক্র্যাক ইউজ করবো। তো আপনি যদি ক্র্যাক ইউজ করেন তাহলে এটা শিওর থাকেন যে ক্র্যাকে অনেক ধরনের ভাইরাস থাকে, অনেক ভাইরাস, অনেক ধরনের স্পাইওয়্যার থাকে, এমন স্পাইওয়্যার যেই জিনিসগুলো আপনার পিসিতে যদি আপনি ইনস্টল করে রেখে দেন আপনি নিজেও জানবেন না যে ওই সফটওয়্যার গুলি ভিতরে এমন কিছু স্ক্রিপ্ট, এমন কিছু সফটওয়্যার ভাইরাস, ছোটখাটো টুলস থাকে যেগুলো আপনার পিসির গোপন তথ্যগুলিকে সে কম্বাইন করতে পারবে, কালেক্ট করতে পারবে, সেন্ড করে ফেলতে পারবে, অন্য জায়গায় কপি করতে পারবে। আপনি ব্যাংকের ইনফরমেশন রাখছেন, পাসওয়ার্ড সেভ করে রাখছেন, খুব গুরুত্বপূর্ণ দলিল রাখছেন, পার্সোনাল, খুব খুব পার্সোনাল কিছু ছবি আপনি হয়তো বা রেখে দিচ্ছেন, সে ইচ্ছা করলে তারা যদি চায় ওই ধরনের সফটওয়্যারের মাধ্যমে বা ওই ধরনের সফটওয়্যার ক্র্যাকের মাধ্যমে ছোট ছোট স্ক্রিপ্ট ঢুকে আপনার জিনিসগুলোকে কপি করে নিয়ে যেতে পারবে, আপনার পুরো পিসিটা আস্তে আস্তে সে নিতে পারবে, কারণ অনলাইনের সাথে আপনি কানেক্টেড। তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয়, যেটা হয়তো বা একদিনে বোঝা যাবে না, হয়তো মাসের পর মাস যাওয়ার পরে হয়তো বা দেখবেন একদিন পিসিটা হঠাৎ করে হ্যাং হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আপনি আবার রিস্টার্ট দিবেন, আবার হয়তো বা রিসেট দিবেন, নতুন করে সেট আপ দিবেন, কিন্তু এই জিনিসটা হতেই থাকবে, কন্টিনিউয়াস হতে থাকবে। কিন্তু আপনি যদি এগুলোর ফ্রি ভার্সন ইউজ না করে আপনি বরং এগুলির ফ্রি যে সকল অন্য সফটওয়্যার আছে সেগুলো ইউজ করেন, তাহলে যেটা হবে কি যে আপনার এত কষ্ট কিছু হবে না, আপনি খুব স্বাভাবিকভাবে কাজ করতে পারবেন। কিন্তু আপনার যেটা হচ্ছে যে এই সফটওয়্যার গুলি খুব ভালো ভালো ফিচার্স দিতে, ওইগুলো হয়তো বা একটু কম ফিচার দিতে পারে। তো এক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন পার্সোনালি যেন যে সকল সফটওয়্যার গুলো ডে টু ডে লাইফে খুব বেশি ইউজ হবে এবং আপনাদের জব লাইফ থেকে শুরু করে পড়াশোনার ক্ষেত্রে বেশি ইউজ হবে, ওগুলো পারলে একেবারে কিনে ফেলা। হ্যাঁ, এটা একটু খরচ হইলো, আপনি একদম সিকিউর, আপনার কোনো পার্সোনাল ইনফরমেশন গুলি ফ্ল্যাশ হবে না বা ভাইরাস নষ্ট করে ফেলবে না। এমনও ঘটনা ঘটতে পারে যে হয়তো বা আপনি অনেক দামি দামি ডকুমেন্ট গুলি রাখছেন, তারা হয়তো বা দেখা গেছে যে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন কি যে যেই সফটওয়্যারের মধ্যে ভাইরাসটা ছিল সে সবগুলো ভাইরাসে আপনার ফাইলগুলো নষ্ট করে ফেলবে, আপনি নিজে জানবেনও না যে এটা একটা টাইম বোমের মতো কাজ করে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, এগুলো অবশ্যই আপনি না জেনে মোবাইলের ভিতরে অ্যাপস ইনস্টল করবেন না, কোনো ফ্রি অ্যাপস ইনস্টল করবেন না, সবসময় চেক করে নিবেন যে অ্যাপস গুলি আসলে কি চাচ্ছে, অযথা এলাও দিবেন না, কোনো কিছু কন্টাক্ট অথবা ইমেজ এই সকল জিনিস দিবেন না, এগুলো সিকিউরিটি পারপাসে আপনি দিবেন না, এগুলো নিয়ে আমরা আরো পরে ইনশাল্লাহ কথা বলবো। তো মোটামুটি ছিল এই হচ্ছে আমাদের জুমের সেশন আজকে, যে আমরা আসলে মূলত দেখলাম কি ধরনের অ্যাপস, প্রোগ্রাম এবং আমরা সফটওয়্যার ইউজ করতে পারি, সফটওয়্যার সম্পর্কে একটা বেসিক ধারণা। তো এই হচ্ছে আমাদের আজকে সেশন।